দেশে গত ২৪ ঘন্টায় ৩,২৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সুস্থ হয়েছে ২,৭৮১ জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি, মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। মোট আক্রান্ত ১,০৫,৫৩৫ জন। মোট সুস্থ ৪২,৯৪৫ জন। মোট মৃতের সংখ্যা ১,৩৮৮ জন। মোট নমুনা পরীক্ষা ১৫,০৪৫টি। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং। আসসালামু আলাইকুম, আমি জেবা আনিকা, ভাইস চেয়ারম্যান টার্নিং এক্স ফাউন্ডেশন, এবং আমার সাথে রয়েছেন ভাইয়া। তোমাকে শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আমি শাহিদ প্রিয়ম, চিফ অ্যাডভাইজার টার্নিং এক্স ফাউন্ডেশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমিউনিটি অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি, এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং ব্যক্তিগত জীবনে ত্রিমাত্রিক মানুষ। তিনি তার ব্যক্তিগত জীবনে বিতর্ক, ফটোগ্রাফি সহ আরো বিভিন্ন ধরনের কাজ সফলভাবে করেছেন, এবং বর্তমানে ক্ষুদ্র এবং মাঝারি বেশ কিছু ব্যবসা তিনি নিয়ন্ত্রণ করছেন। আমাদের আজকের অতিথি দিন ইসলাম রাজ। আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া আপনাকে আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমাকে কি শোনা যাচ্ছে? বা শোনা যাচ্ছে ভাইয়া। আর আমরা শেয়ারটা করে দিই, তারপরে আমরা ওকে। ভাইয়া, আমরা সবাই জানি যে গত 3 মাস বিশ্ব একটি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছেন, সবাই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আছে। তো এই 3 মাস আপনার সময়টা কিভাবে কেটেছে? ভাইয়া, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। ভাইয়া। ভাইয়া শোনা যাচ্ছে না এখন। ভাইয়া একটু ডিসকানেক্ট হয়ে আর একবার কানেক্ট হলে হয়তো ঠিক হতে পারে। দর্শকদের কাছে আন্তরিক দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আমাদের অতিথিকে এখনো শুনতে পাচ্ছি না। আশা করি খুব দ্রুত তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে।
আমাদের সাথে মমতাহা যুক্ত হয়েছেন, সাদ যুক্ত হয়েছেন, আরো বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অতিথি আমাদের সাথে এখন যুক্ত হতে তার কথা আমরা শুনতে পাচ্ছি না। আশা করি খুব দ্রুত তিনি আমাদের সাথে আবার যুক্ত হবেন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, হ্যালো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাজ ভাই। এবার ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। হ্যালো, হ্যালো ভাইয়া, আসসালামু হ্যাঁ, আলাইকুম। এবার শোনা এবার যাচ্ছে এখন? দেখতে শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আন্তরিকভাবে দুঃখিত, অ্যাকচুয়ালি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার আসলে বাসায় থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ একটা কাজের কারণে আমি বাসায় ফিরতে পারিনি, যে কারণে যেখানে আছি সেখান থেকেই হচ্ছে গিয়ে লাইভ করতে হচ্ছে আর কি। সেই কারণে দুঃখ প্রকাশ করছে আগেই। হুম, হ্যাঁ, যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা থেকে শুরু করি আর কি। আমরা যারা, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি। শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ব্যাপার হচ্ছে কি, আমরা যারা আসলে ঘোরাফেরা করতে পছন্দ করি বা আমাদের যে বিজনেস, আমরা তো এখন ট্রাভেল নিয়ে যেহেতু কাজ করছি, তো আমাদের বিজনেস অফ যে সেটা যতটা না কষ্টের বা দুঃখের, তার চেয়ে বেশি কষ্ট সেটা হচ্ছে কি আমরা আজকে ঘুরতে বেরোতে পারছি না। সবচেয়ে বেশি আমাদের জন্য কষ্ট আর কি। প্রথম লকডাউনে আমাদের তো প্রচুর প্ল্যান ছিল আর কি, মানে আমাদের এপ্রিল মাস পর্যন্ত পুরো প্ল্যান করা ছিল। তো একে একে যখন প্ল্যানগুলো হচ্ছে কি ক্যান্সেল হচ্ছে বা বাদ হচ্ছে, তখন থেকে হচ্ছে কি আমাদের ভিতরে আসলে অনেক বেশি কষ্ট কাজ করতেছিল আর কি। যে আমরা সবসময় সপ্তাহে আমাদের একটা না একটা ট্রিপ থাকি, সেটা বাংলাদেশে হোক বা দেশের বাইরে হোক, ইন্ডিয়াতে হোক। তো সব মিলিয়ে হচ্ছে কি এই সময়টা আসলে খুব কষ্ট। ভাইয়া আপনাকে আবার শুনতে পাচ্ছি না, আর শাহরুখ ভাইয়া আপনাকে না। ভাইয়া, আবারও আপনাকে শুনতে পাচ্ছি না, আপনাকে থামাতে পারছি না। দুঃখিত। রাজ ভাইয়াকে আবার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটু কথা বলে আমরা বুঝতে পারবো। দুঃখিত ভাইয়া, আমি এখনো শুনতে পাচ্ছি না আপনাকে। না ভাইয়া। আচ্ছা, দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের যদি আজকের অতিথি নিয়ে কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টে আমাদের জানাতে পারেন। আমরা অবশ্যই সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। এখনো আপনাকে শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না ভাইয়া। না ভাইয়া।
দর্শক, আশা করি খুব দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এর মাঝে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। মাঝে একটি কমেন্ট পেয়েছি, নানুল ইসলাম রূপক, ফেভার্স ইন ফ্রেম। ধন্যবাদ রূপক। আমাদের সাথে যুক্ত আছেন জাইনাব মোমো, সাদ আনোয়ার, আমিন। দর্শক, আপনারা আপনাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কেমন ভাবে কাটাচ্ছেন এটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর ইয়ার্নিং এজ ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করে, মানুষকে নিয়ে কাজ করে। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ইয়ার্নিং এজ ফাউন্ডেশন 8 কোটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, 8 কোটি পরিবারের সাথে থাকার চেষ্টা করেছে। তাছাড়াও ইয়ার্নিং এজ ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমাদের সাথে সবাইকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অতিথি আজকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না। আমরা আশা রাখি কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথি আমাদের সাথে যুক্ত হবে। আমাদের আরেকটি কমেন্ট এসে, today's COVID-19 update please. জেবা। দেশে গত 24 ঘন্টায় ৩,২৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সুস্থ হয়েছে 2,781 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি মৃত্যুবরণ করেছে 45 জন। মোট আক্রান্ত 1,05,535 জন। মোট সুস্থ 42,945 জন। মোট মৃতের সংখ্যা 1,388 জন। মোট নমুনা পরীক্ষা 15,045টি। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমাদেরকে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেটি হতে পারে COVID-19 রিলেটেড, সেটা হতে পারে আমাদের ক্লাব রিলেটেড বা আমাদের অতিথি সম্পর্কিত। যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আলিফ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি আমাদেরকে হ্যালো জানিয়েছেন। আমাদের সাথে আমিন আরেকটি প্রশ্ন করেছেন, I have a question for শাহরুখ ভাই, হিলস অর সি? আমার দুটোই পছন্দ। যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে হিমছড়িতে গেলে সমুদ্র এবং পাহাড় একসাথে পাওয়া যায়, তো ওই জায়গাটা আমার বেশি পছন্দ। সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কারণ আজকে আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে অতিথি আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেনি। আমরা আর কিছুক্ষণ দেখবো, যদি সম্ভব না হয় হয়তো আমাদের আরেকটি লাইভ করে আমাদের অতিথির সাথে কথা বলতে হবে। এর মাঝে আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, আপনাদের অনুভূতি আমাদেরকে জানাতে পারেন। ভাইয়া, আপনি আজ পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন? আপনার এক্সপেরিয়েন্স গুলো বলেন। আমিও ভ্রমণ পিপাসু মানুষ, কিন্তু খুব বেশি জায়গা আসলে দেখার সুযোগ আমার হয়নি। তো যদি বলি বাংলাদেশের মধ্যে যদি চিন্তা করি, চট্টগ্রামের বেশ কয়েকটা জায়গা, চিটাগং শহর সহ রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, যদি এই সাইডে কুমিল্লা আছে, রাজশাহী আছে, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, তারপর ঈশ্বরদী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানে এভাবে বলতে গেলে আসলে অনেক জায়গা খোলা হয়েছে। এবং যদি আমার সবচেয়ে বেশি বার যাওয়া হয় সেটি হচ্ছে কক্সবাজারে আমার খুব পছন্দের একটা জায়গা। মানে কাকতালীয় ভাবে
গত 4 বছর এই সময়টায় আমি কক্সবাজার ছিলাম, কিন্তু এই বছর আসলে করোনা পরিস্থিতির জন্য কক্সবাজারে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু আশা করছি, আমি একটি কমেন্ট করেছে যে প্যান্ডামিক শেষে কক্সবাজার যাব ইনশাল্লাহ। আমিও তোমার সাথে যাওয়ার চেষ্টা করব। আর দেশের বাইরে যদি চিন্তা করি তাহলে আমি ইন্ডিয়ার বেশ কয়েকটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে। কলকাতা, দিল্লি, আগ্রা, রাজস্থান, এই তো। তোমার কোন কোন জায়গায় ঘোরা হয়েছে? আমি ভাইয়া তেমন ঘুরিনি তেমন। আমি কক্সবাজার গিয়েছিলাম, সিলেট, বাংলাদেশে এখানে, আর বরিশাল, যেহেতু দেশের বাড়ি বরিশাল এই জন্য ওখানে যাওয়া হয়েছিল। আর ইন্ডিয়া গিয়েছিলাম কলকাতা, দিল্লি, রাজস্থান, আগ্রা, এই প্লেসগুলা যাওয়া হয়েছিল। এর মধ্যে মানে ওরকম বুঝিনি আসলে যে ট্যুর জিনিসটা কেমন, ট্রাভেল করতে কেমন লাগে, জাস্ট গিয়েছিলাম ঘুরতে এরকম। আমাদের সাথে আমাদের আজকের অতিথি আবার যুক্ত হয়েছেন। আশা করি এবার যান্ত্রিক গোলযোগ এড়িয়ে আমরা তার কথা শুনতে পারবো। আমাকে কি শোনা যাচ্ছে? যাচ্ছে জি। ভাইয়া। সবার কাছে আমি আন্তরিকভাবে আবারও ক্ষমা প্রার্থী। কোনো সমস্যা নেই। আসলে বাসায় থাকলে সমস্যাটা হতো না, বাহিরে তো এখানে একটা নেটওয়ার্কের কারণে দেখা দিয়েছে। জি, যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা দর্শকরাও করি আপনার আমাদেরকে সমস্যা জানাবেন যে আমাদের অতিথিকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন। জি, ঠিক আছে। তাহলে শুরু করছি সেখান থেকেই, যেখান থেকে ছিলাম আর কি। এই তো, হ্যাঁ, যে আমাদের ট্যুর করা যখন অফ হয়ে যায় তখন আসলে আমরা আসলে সত্যি কথা বলতে মানসিকভাবে খুবই খারাপ লাগতো যে ভ্রমণে যেতে পারতেছি না। বাসায় মানে একটানা আমরা কখনো বাসায় এভাবে থাকি না। মানে আমরা বয়স হওয়ার পর থেকে বা আমরা যতটুকু বড় হয়েছি তারপর থেকে অ্যাটলিস্ট আমি বাসায় একসাথে এতদিন সময় পাই। তো ওই সময় হচ্ছে কি আপনার পার করার জন্য হচ্ছে কি আমি মোটামুটি বাসায় ব্যস্ত, নিজেকে ব্যস্ত রাখার জন্য আমার বাসায় আমার ভাতিজি আছে, তাদের সাথে খেলাধুলা করতাম বা হচ্ছে কি রান্না করতাম। এটা একটা নতুন একটা ইয়া ছিল, রান্না টান্না করতাম বেশ, নিজে নিজে ট্রাই করতাম আর কি। এই কাজগুলো করতাম আর এমনিতেই চেষ্টা করতাম হচ্ছে কি আশেপাশে কোনো কাজে ইনভলভ থাকা যায় কিনা। মোটামুটি হচ্ছে কি এই 3 মাস অফের টাইমে হচ্ছে কি মোটামুটি এইভাবেই সময় পার করছি। তো একটা টাইমে যখন হচ্ছে কি সবকিছু অফ ছিল, আমি সিরিয়াসলি আমি হচ্ছে কি বাসা থেকে বের হতাম না। তো সারাদিন বাসায় থাকতাম। বাসায় থাকতে থাকতে একটা বোরিং চলে আসছে আমার মনে, যেটা হচ্ছে কি আমার খুবই খারাপ লাগছে। ইভেন আমার ওয়েটও বেড়ে গিয়েছে, ওজন বেড়ে গিয়েছে শুয়ে বসে থাকতে থাকতে। তো এখন আলহামদুলিল্লাহ আবার আমি ওয়ার্কআউট শুরু করছি। এবার যেহেতু আমরা পাহাড়ে যাই আর প্রচুর ট্রাভেল করি, সেক্ষেত্রে আমাদের ফিটনেসটা ধরে রাখা খুবই প্রয়োজন। তো সেখান থেকে ঈদের পর থেকে আবার আমি ওয়ার্কআউট শুরু করছি। তো মোটামুটি হচ্ছে কি আপনার এই এই সময়টাতে হচ্ছে গিয়ে এভাবেই সময় পার করছে। মিউট করা নেই। চমৎকার বলবো না, কিন্তু মোটামুটি ভালো সময় কাটাচ্ছেন আশা করি। আহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন পর্যন্ত সুস্থ আছি, এটা সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যেহেতু সুস্থ আছি তার মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি প্রচুর ভ্রমণ করতে ভালোবাসেন। এই ভ্রমণের আগ্রহটা আসলে কোত্থেকে এলো আপনার মাঝে? আচ্ছা, ব্যাপার হচ্ছে কি আসলে আমি ছোটবেলা থেকে খুবই দুরন্ত মন ছিলাম। আমার বাসা তো হচ্ছে কি দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে ওইটা মানে দিয়াবাড়ির আগের চিত্র আসলে আপনারা কেউ দেখেন, যারা হচ্ছে কি উত্তরায় অনেক আগে থেকে আসছে তারা হয়তো বা দেখছে। ওইখানে হচ্ছে কি আপনার দিয়াবাড়ি পুরো সম্পূর্ণ একটা গ্রামই ছিল। ওখানে ধান ক্ষেত ছিল, বিল ছিল। তো আমরা প্রচুর এখানে ছোটবেলা থেকে খেলাধুলা করতাম। এরকম সময় ছিল আমি বাসা থেকে আমি ছোটবেলা থেকে একটু স্পেস পেয়েছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো কাজ করি না যে কারণে আমি বাসা থেকে পালাতে চাই। ছোট থেকে হচ্ছে গিয়ে আমি যখন প্রচুর আহ, দেখতাম আমার যে সিনিয়ররা তারা হচ্ছে কি খেলতে যেত, তারা খেলার উদ্দেশ্যে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যেত। তো আমি সেই সুবাদে হচ্ছে গিয়ে আমি তখন ক্রিকেট খেলতাম, কিন্তু আমি তাদের সাথে যেতে পারতাম। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে সিনিয়ররা তখন জুনিয়রদেরকে নিত না। মানে আমরা ছোট ছিলাম, তো তারা ওভাবে যেত বা আমাদের সাথে হচ্ছে খেলতে যেতাম, তারা খেলতাম বা খেলতে নিত, ওই পর্যন্তই ছিল। তো মোটামুটি খেলার যে আগ্রহটা, সেই আগ্রহটা ঘুরার যে আগ্রহটা সেটা আসলে হচ্ছে কি আমার ক্লাস 7 থেকে আর কি। 7-এ হচ্ছে কি আমি আমার এলাকায় হচ্ছে কি আমার সিনিয়র এক মামা আছে, আমার সিনিয়র কিছু ফ্রেন্ড আছে, এবং
আমার সমবয়সী কিছু আছে যারা আছে, আমরা সবাই একসাথে ঘুরতে যেতাম আর কি। তো বাসা থেকে যদি তখন মনে হতো যে কক্সবাজার, সিলেট এতটুকু যেতে পারতাম, গিয়ে আবার তাদের সাথে চলে আসতাম। তো সেখান থেকে আমার ঘোরার যে ইচ্ছাটা জাগে, সেই জায়গাটা হচ্ছে যে তারপর তাদেরকে আমি পেতাম। তারা সবসময় সবাইকে প্ল্যান হতো অনেকজন একসাথে ঘুরতে যাব, কিন্তু হচ্ছে গিয়ে যখন ঘুরতে যাব তখন দেখে যে 10 জন রাজি ছিল, এখন দেখে 2 জন। তো এরকম হচ্ছে পরবর্তীতে সেই 2 জনই গিয়েছে। তো এরকম আমার বেশ প্রথম, অনেকবার হয়। হ্যাঁ, আমার প্রথম সোলো যে একা ঘুরতে যাওয়া সেটা ছিল বান্দরবানে। আমি যখন ক্লাস 8 পরীক্ষা দেওয়া শেষ করি, শেষ করে দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমাকে যেতে হবে কোথাও যেতে হবে। তখন আমার পকেটে ছিল হচ্ছে গিয়ে আপনার 700 টাকা। আমি আবার আমার একটা ইয়া ছিল আর কি, যে আমি নিজেকে বলি যে আমার একটা ভালো দিক বলা চলে, আমি যদি টাকা জমাতে পারতাম যে টাকাটা সেটা দিয়ে আমি কি করতাম, কিছু হয়তো ব্যাট কিনতাম বা কিছু খেলনা কিনতাম, অথবা কিছু একটা করতাম। তো এখানে একটা মজার ব্যাপার ছিল, আমাকে সবসময় বাসা থেকে যখন টাকা দিত, তো আমাকে বলতো যে টাকাটা একসাথে মানে তাড়াতাড়ি খরচ করি। তো আমি বুঝতাম না তাড়াতাড়ি মানে কি। আমি বলতাম সকালে দিলে বিকেলে খরচ করতাম পুরোটা একসাথে। তো বলতো তবে যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা কোথায়, বললাম তো শেষ হচ্ছে, সব একসাথে করে ফেললি। আমি বললাম যে হ্যাঁ সকালে দিচ্ছ, তুমি বলছো তাড়াতাড়ি না দিতে, আমি তো তাড়াতাড়ি কিনি। তারপর আমার বললো যে তাড়াতাড়ি মানে এটা না, তাড়াতাড়ি মানে 10 টাকা এখন 2 টাকা খাবি, তারপর 5 টাকা খাবি, কিভাবে কিভাবে শিখবি। তো মোটামুটি আমি শুধু টাকা জমা করতাম। তো আমাকে 700 টাকা ছিল, আমি বাসায় মিথ্যা কথা বলেছি যে আমার ক্লাসমেট ছিল একটা বান্দরবনের মিনমার মাইলস্টোন পতাকা থেকে। তো হচ্ছে গিয়ে আপনার মোটামুটি আপনার ও বাসায় চলে গেছে, তো আমাকেও বলতেছিল যে আয় ঘুরে যা। কিন্তু আমাকে হচ্ছে গিয়ে একটু 1 মিনিট হোল্ড করে নেয়। সরি। হ্যাঁ, আপনাকে আরেকবার একটু তো মোটামুটি থামাচ্ছি, হচ্ছে গিয়ে একটু জোরে বললে ভালো হয়। সাধারণত ওকে। তো মোটামুটি আমাকে হচ্ছে গিয়ে ও অ্যাপ্রোচ করলো যে বন্ধু তুই আয় ঘুরে যা, কারণ ও তখন আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর কি। তো আমাকে এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই। তো ও যখন আমাকে অ্যাপ্রোচ করলো, তো আমি আসলে মানে একটা বাহানা করতেছিলাম যে ঘুরতে যাওয়া যায়। এখন বাসায় তো মিথ্যা কথা বলতে হবে, সত্য কথা বললে আসলে একা একা এত দূরে তখন যেতে দেবে কিনা সেটা আমি কনফিউজ ছিলাম। আমি বললাম, প্ল্যান করলাম যে ও আমাকে তুই বল যে আমার বাসায় নর্মাল একটা প্রোগ্রাম বলে ধর না। আমি বললাম যে ওর বোন মনে তখন মানে না ছিল আর কি। মিথ্যা কথা বলার পর তো বলে যে যাওয়া লাগবে না। আমি বললাম না, ও টিকিট পাঠাচ্ছে। আমি আবার হায়দ্রাবাদ গিয়ে বান্দরবনের একটা টিকিট নিয়ে গেছি, ও টিকিট পাঠাচ্ছে, যেতেই হবে। তো আহ, আলহামদুলিল্লাহ তাও শীতকাল ছিল। আমি সকালের বাসে টিকিট পরদিন সকালে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গিয়ে বান্দরবন সায়দাবাদ চলে যাই, ওখান থেকে আমি বাসে। প্রথম ছিল আমার একা ঢাকার বাইরে, এবং বান্দরবনও ফার্স্ট ছিল আর কি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে বান্দরবন কেমন। আমি শুধু তখন কাল্পনিক ভাবে বলছি বান্দরবন কেমন, বান্দরবনে কি আছে, পাহাড়। যখন পাহাড়ের রাস্তায় প্রথম যাওয়া শুরু করলাম তখন আমার অনুভূতি আসলে মানে এতটা ভালো লাগতেছিল যে আমি আসলে চিন্তা করতে পারছি না। তখন ছিল রাত আর কি, রাত হয়ে গেছে, সকালে রওনা দিয়েছি, জ্যাম ট্যাম পার দিয়ে রাত গেছি। তো তখন থেকে যে ভ্রমণ শুরু হয়, তারপর থেকে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এখনো আর থামা লাগেনি। তারপর যখন মাইলস্টোনে ছিলাম, আসলে মাইলস্টোনে জুনিয়র যারা ছিল তাদেরকে নিয়ে গিয়েছিলাম। সেখানে হচ্ছে কি আমাদের শাহরুখ প্রিয়ম ছিল, বেশ কয়েকটা কোলাবোরেশন অবশ্যই। ছিল। তো জি ভাই। মোটামুটি এই যে ট্যুরটা শুরু হয়েছে, আমরা ঘুরতে 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 এটাকে হচ্ছে কি আপনার একটা টাইমে আমি চিন্তা করলাম যে এটাকে প্রফেশনালি নেওয়া যায় কিনা বা কমার্শিয়ালি করা যায় কিনা। তো সেখান থেকেই হচ্ছে কি আমার পেশা থেকে আপনার নেশাটা, নেশা থেকে আমার পেশাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো রেসপন্স, চমৎকার। ভালো ট্যুর করতে পারছি সবাই আসলে। আমার কথা হচ্ছে কি আমি যদি ভালো করি তাহলে আরো করতে পারি, এই একটা দিক থাকে। যে কারণে হয়তো বা আশা করি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। চেষ্টা করি সবসময় হচ্ছে কি ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু করার। অবশ্যই এটা অবশ্যই। ছিল হচ্ছে গিয়ে ভ্রমণের শুরুটা। জি ভাই। আচ্ছা ভাইয়া, আপনাকে আর আপনার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভ্রমণ আপনার কাছে কি মনে হয় ভ্রমণটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে ভ্রমণ আসলে এটা যদি কেউ বের না হয় আসলে বুঝতে পারবে না সে আসলে কি মিস। ভ্রমণ জিনিসটা হচ্ছে এরকম যে আপনি অনেক কিছু জানতে পারবেন। যেরকম আসলে বান্দরবন আমরা গিয়েছি, বান্দরবন যেমন আমি জানতে পারি বান্দরবনের কালচার,
বান্দরবন সম্পর্কে জানা, নতুন কিছু বিষয় সম্পর্কে জানা, আপনি বই পড়ে যে জিনিসটা জানবেন ফিজিক্যালি আপনি গিয়ে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন, স্পষ্ট জানতে পারবেন। আপনার সেই জানাটার ভিতরে একটা ইম্পর্টেন্স থাকবে, সেটা আপনি ভুলবেন না। তো ভ্রমণ করলে হবে কি আপনার মন ফ্রেশ থাকবে, আপনার ভিতরে কখনো ডিপ্রেশন আসবে না। এটা একদম প্রথম একটা কারণ যে এখন কি একটা সমস্যা চলে, ডিপ্রেশন নিয়ে খুব কথা বলবে, এই জিনিসটা থাকবে না, বা আপনার ভিতরে বোরিং থাকবে না, আপনার ভিতরে হতাশা থাকবে না। অনেকেই দেখি যে আমরা তো ট্যুর করি, আমাদের আমাদের এজে তো আমি এখন একটা ট্যুর গাইড, ঠিক না? তো আমি অনেক মানুষই দেখি তার মন ভালো না, তার সামনে সাংসারিক সমস্যা বলে, তারপরে থেকে চাকরির সমস্যা, পড়ালেখার সমস্যা, সব সমস্যার অবসান ঘটানোর জন্য সে এখন ভ্রমণে যায়, ভাবছে রিল্যাক্স মাইন্ডটাকে ফ্রেশ করে এসে আবার এসে নতুন করে শুরু করে। এই নতুন করে শুরু করাটা হচ্ছে কি আপনি ভ্রমণ থেকে এটা আমি বলতে পারি, এবং এটা আসলে প্রমাণিত আমার দ্বারা এখন। কারোর সাথে ঘটেছে কিনা বা ঘটেনি এটা আসলে আমি জানি না, বাট এটা প্রমাণিত আর কি। মাশাআল্লাহ। ভাইয়া আবার একটু সমস্যা হচ্ছে, মাইক্রোফোনটা একটু কাছে নিলে ভালো শুনতে পাবে সবাই। এখন শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া। স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ভাই, আপনি ফোরিং এর দলের অ্যাডমিনিস্ট্রেটর এবং ফাউন্ডার। ফোরিং এর দলের যাত্রাটা কিভাবে শুরু হয়? এটাও একটা মজার কাহিনী আছে। আমরা প্রথম বান্দরবন যাই একটা টিম, মাইলস্টোনের কিছু জুনিয়র এবং সিনিয়ররা মিলে আর কি। সেখানে শাহরুখ প্রিয়ম ছিল। আমরা বান্দরবনে যাই, সেটাও বান্দরবন ট্রিপ ছিল না, ফাগুন ছিল, ট্রেকিং ট্রিপ ছিল। তো ওখান থেকে আসার পর আমরা তো তার আগে অনেক ঘোরাফেরা করতাম, কিন্তু আমাদের আসলে ফেসবুক আমাদের নিজস্ব টাইম লাইনে আমরা ছবিগুলো শেয়ার করি। মোটামুটি আমরা চিন্তা করলাম যে একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ খুলি, সেখানে শুধু আমাদের নিজেদের ভ্রমণের ছবিগুলো মানে প্রকাশ করবো। তো ওইখান থেকে আসার পর আমার ফ্রেন্ড আছে মোস্তাকিব, তো সে গ্রুপ খুলে একটা, নাম ছিল তখন CYS, ক্রিয়েটিভ সিগনেচার ফর বাংলাদেশ। তো মোটামুটি আমরা যেখানেই যেতাম, আমরা ঘুরতে ঘোরার পরে এখানে সবাই ছবি আপলোড করতাম, এই যে যে যেখানে যেত আর কি। সেখান থেকে দেখতাম যে আশেপাশে অনেক গ্রুপ, যে ফেসবুকে হচ্ছে গিয়ে ঘুরতে গিয়ে তারা হচ্ছে গিয়ে ছবি তো আপলোড দিচ্ছে, এবং তারা ইভেন্ট করে হচ্ছে গিয়ে কমার্শিয়ালি আগাচ্ছে। তো আমরা যখন প্রায় 1 বছর 2 বছর হচ্ছে কিভাবে চালানোর পরে চিন্তা করলাম যে এখন কিছু করা যায় কিনা এটা। তো ওই নামই হচ্ছে গিয়ে আমরা একটা ট্রিপে যাই, সেটা হচ্ছে গিয়ে সিলেটে শ্রীমঙ্গলে হামাম। সেখানে আমাদের একটা বড় ভাই ছিল, নাম হচ্ছে আহমেদ রেজা। তো ওনার একটা ছদ্মনাম, বা উনি একটা কোনো একটা কোডে ফড়িং ফড়িং একটা কথা ইউজ করে, ব্যবহার করে। তো বাসে আমি ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আমাদের তো একটা নাম দরকার ভালো, এবং আপনি তো খুব চিন্তাশীল এবং ভালো নাম সাজেস্ট করতে পারছেন, একটা নাম আমাদের সাজেস্ট করে দিন। তো উনি বলল ঠিক আছে আমি চিন্তা করি। তো চিন্তা করতে করতে পাশ থেকে আহ, আমার যে ফ্রেন্ড সে বললো যে ভাই আপনি তো ফড়িং পুরেন কেন? তো তখন ভাই বললো যে ফড়িং সেটাও তো দেওয়া যেত। তো এবং তৎক্ষণাৎ সাথে সাথে ফড়িং, হ্যাঁ, ফড়িং ফড়িং কথা বলতে বলতে আমরা তখন 6-7 জন ছিলাম, ফড়িং এর দল ট্রাভেল গ্রুপ। তো চিন্তা করে সাথে সাথে তখন হচ্ছে গিয়ে আমি ওই ফেসবুক গ্রুপের নামটা চেঞ্জ করি, আর সাথে সাথে আমি একটা পেজ ক্রিয়েট করি আর কি। তো সেখান থেকে হচ্ছে ফড়িং এর দল ট্রাভেল গ্রুপের নামকরণ শুরু এবং যাত্রা শুরু। এটা 2017 সাল। 2017 সালের হচ্ছে অগাস্টের 2000 মানে এই সামনেই হয়তো আমাদের ফড়িং এর দল ট্রাভেল গ্রুপের 3য় বর্ষপূর্তি চলে আসতেছে আর কি। তো মোটামুটি ফড়িং এর দলের যাত্রা শুরু হয় আমাদের একটা ট্রিপ থেকে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, আমরা আরেকটা জিনিস জানি, আপনার সাথে অনেকবার ভ্রমণের সুযোগ হয়েছে আমার। সেটা থেকে যেটা জানি যে আপনার খাবারের প্রতিও একটা বিশেষ ধরনের দুর্বলতা আছে। তো আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, তো আপনার সবচেয়ে পছন্দের খাবারটা কোন জায়গার এবং এই খাবারটা কি? এটা খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন আমার জন্য। তবে আমি যেহেতু ভোজন রসিক, আমি আসলে যেখানেই যাই আমার মানে ব্যাপার হচ্ছে গিয়ে ওই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা উত্তর দিই, সেটা হচ্ছে গিয়ে পাহাড়ে মানে উচ্চতায় মুখে অনেকের রুচি থাকে না। মানে আমরা তো পাহাড়ে যাই, তো উচ্চতায় অনেক রুচি থাকে না, এটা হচ্ছে কি আমাদের সাথে যারা যায় ট্যুর পার্টনার বা ট্রেকিং পার্টনার তাদের মুখ থেকে যে ভাই আমি খেতে পারছি না, বা আমার রুচি না, রুচি পাচ্ছি না ওটাই একটা কারণ। কিন্তু আমি সেখানেও খেতে পারি আলহামদুলিল্লাহ, মুখের রুচি আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে বিদায় হয়তো আমি যেখানেই যাই প্রচুর খাই। এবং আমার হচ্ছে কি আসলে মানে আছে না অনেকেই আমি এটা খেতে পারছি না বা আমি এটা খাবো না, আসলে আমার এরকম নেই, আমার হচ্ছে এজুয়াল আলহামদুলিল্লাহ আমি খেতে পারি। তো
যেহেতু প্রশ্ন হচ্ছে যে কোন জায়গার খাবারটা সবচেয়ে পছন্দের বা ভালো, আমি আসলে স্পেসিফিক ভাবে যদি বলি সেটা হচ্ছে কি আমি যখন কলকাতায় যাই তখন সেখানে প্রচুর খাওয়া দাওয়া করি। কলকাতায় হচ্ছে কি স্ট্রিট ফুড থেকে শুরু করে মুসলিম হোটেলগুলোতে খুব গরুর মাংস খুব স্পেশাল করে রান্না বান্না করা হয় এবং দামও কম। আর এমনিতে হচ্ছে গিয়ে নেপালেও আপনার ওই আলমদিনা হোটেলের আপনার নেহেরি আছে আর কি। সেই খাবারটা আমার খুব পছন্দের খাবার আর কি। মোটামুটি আসলে আমি খাবার নিয়ে যদি সিলেক্টিভ একটা আইটেম বলেন তাহলে হচ্ছে কি আসলে আমি এটা বলতে পারবো না, খুব কঠিন। আমি এক একটা জায়গার খাবার এক একটা, যেমন কাশ্মীরের খাবার একরকম, রাজস্থানের খাবার একরকম, কলকাতার খাবার এরকম, দিল্লির খাবার একরকম। তো এক এক জায়গার খাবার এক এক রকম। তবে সবচেয়ে বেশি যে খেয়ে আমি হচ্ছে গিয়ে মানে আরাম, আমার জন্য কমফোর্ট বলেন বা সুবিধা, সেটা কলকাতা এখন পর্যন্ত। চমৎকার চমৎকার। আচ্ছা ভাইয়া, এখন পর্যন্ত আপনার বাংলাদেশে কয়টি জেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছে, আর তার মধ্যে আপনার পছন্দের জায়গা কোনটি এবং কেন? জেলাভিত্তিক আমার খুবই কম ঘোরা হয়েছে, কজ আমি যখন হচ্ছে গিয়ে আপনার টার্গেট ছিল যে 64 জেলা ভ্রমণ, তো তার আগে আমি প্রফেশনালি হচ্ছে গিয়ে আমার ট্রাভেল গ্রুপে ঢুকেছে, যে কারণে হচ্ছে গিয়ে আমাদের এক জায়গায় প্রচুর যাওয়া হয়। আর জেলাভিত্তিক আমার তেমন যাওয়া হয়নি, হয়তোবা আমার সর্বোচ্চ 20 থেকে 25টা জেলা হবে আর কি এখন পর্যন্ত গিয়েছি। আর পছন্দের জায়গা যদি বলে থাকেন তাহলে আমার পছন্দের জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে আবার সেন্ট মার্টিন হচ্ছে গিয়ে যখন সিজন থাকে সেই সময়টার চেয়ে এখন যে সময়টা, মানে এখন আমার ট্রলারে গিয়ে হচ্ছে গিয়ে নীরব থাকে দ্বীপটা, তখন মানুষ থাকে, সেই সময়টা আমার খুব পছন্দের। বাংলাদেশের ভিতরে যদি কোনো পছন্দের জায়গা থাকে সেটা আমার জন্য সেন্ট মার্টিন। শুনতে পাচ্ছি না। একটা কমেন্ট নিচ্ছি ভাইয়া, সাদনর করেছে, as our today's guests have been to many countries, I would like to hear his comment regarding Bangladesh in comparison to other developing countries. ভাইয়াকে আবার শুনতে পাচ্ছি না। আমাকে কি শোনা যাচ্ছে? এবার জি ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এখন, হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। আমার কথা হচ্ছে কি আমি পরে আগে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি তো অনেকগুলো দেশে ঘুরেছেন, তো বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি, কিছু ডেভেলপমেন্ট কি আলাদাভাবে দেখা যায় দেশের বাইরে, যেগুলো এই বাংলাদেশে জিনিসটা হওয়া নিয়ে প্রয়োজন? এই জিনিসটা নিয়ে যে ভাইয়া কমেন্টটা করেছে আসলে খুবই মানে প্রয়োজনীয় একটা কমেন্ট করেছে। এখানে আমাদের অনেক হতাশার জায়গা রয়েছে। আমরা যখন বাইরে ঘুরতে যাই তখন হচ্ছে কি আসলে আমরা যেরকম ফেসিলিটিস পাই সেটা আমরা বাংলাদেশে কথা বলতে পাই না। ফেসিলিটিসটা করে নেওয়ার চেষ্টা করি, তারপরেও হচ্ছে গিয়ে ট্যুরিজমের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। হয়তোবা এখন খুব ডেভেলপ হচ্ছে বা অনেক ভ্রমণ হচ্ছে। দেখেন এখন আমাদের এই অনলাইন ট্রাভেল গ্রুপের কারণে প্রচুর মানুষ ঘোরাফেরা করার সুযোগ পাচ্ছে এবং প্রচুর নতুন নতুন জায়গা উদ্বোধন হচ্ছে, এবং সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে যেতে পারতেছি শুধুমাত্র আমাদের ট্যুর অ্যারেঞ্জমেন্টের কারণে। তবে আমাদের অন্যান্য দেশের যে তুলনা, সাধারণ আমি ইন্ডিয়ার কথাই যদি বলি, অন্য কোনো দেশ, ইন্ডিয়ার ট্যুরিজমটা এতটা এগিয়ে সেটা কল্পনার বাইরে। তাদের রাস্তাঘাট থেকে শুরু করে ট্যুরিজম ফেসিলিটি, বা আমি একটা কমপ্লেইন করবো, সেই কমপ্লেইনের রিপেটটা যে এত দ্রুত হয় সেটা আমাদের বাংলাদেশে খুব কম হয়, বাট এখন হয়। কক্সবাজারের দিকে যেমন আমাদের হাইওয়ে পুলিশ গুলো রয়েছে, টুরিস্ট পুলিশ, তারা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স করতেছে বা চেষ্টা করতেছে। বাট আমি মনে করবো ট্যুরিজমের ডেভেলপমেন্টের দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। যে পিছিয়ে থাকার কারণে এই ট্যুরিজম সেক্টরটা বাংলাদেশ অনেক এগিয়ে নেওয়ার মতন স্পেস রয়েছে, যেটা আমরা করতে পারছি। কক্সবাজার বলেন, সেন্ট মার্টিন বলেন, এই জায়গাগুলো যদি থাইল্যান্ড, মালয়েশিয়া ওদের আন্ডার বা ওদের দেশে থাকতো তাহলে ওরা এটাকে কি সুন্দর করে ডেভেলপ করতো সেটা আসলে আমরা তাদের দেশের স্পোর্ট গুলো দেখলেই বুঝতে পারি। আচ্ছা ভাইয়া, আপনি বছরে বেশিরভাগ সময় বিভিন্ন ভ্রমণে থাকেন, এন্ড বাসায় থাকার সুযোগটা আপনার কম হয়। তো আপনি কোন সময়টা সব থেকে বেশি উপভোগ করেন, বাসায় নাকি ভ্রমণ? সত্যি কথা বলতে আমি ভ্রমণই সবচেয়ে বেশি উপভোগ করি আর কি।
আমার ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালো লাগে। তো হচ্ছে এখন পর্যন্ত যে সময়টা আর কি, মানে আমার মানে আমার বয়স অনুযায়ী আমি তো যতদিন যাবত ঘোরাফেরা করতেছি, মানে তৃপ্তি, যেমন আমি একটা জায়গায় 10 বার গিয়েছি বিজনেস পারপোজ, কিন্তু আমার বোরিং লাগে না কখনো। যে আমি ওখানে যাই, যখনই যাই ওই সময়টাকে আমি নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করি। তো মোটামুটি এক কথায় যদি উত্তর দেই, আমি আসলে ভ্রমণেই আমার নিজেকে পছন্দ করি। আপনার জন্য আরেকটি কমেন্ট এসেছে ভাইয়া, সেটা হচ্ছে আপনার ভ্রমণে এমন কোনো স্মৃতি আছে যেটা কিনা প্রতিটি ভ্রমণের আগে মনে পড়ে যায়? এটা আরেকটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে কি, আসলে আমরা তো গ্রুপ ভিত্তিক ট্যুর করি, ট্যুর করি। তো এরকম হয় যে আহ, আমরা ধরেন কালকে সেন্ট মার্টিন যাবো, তো 30 জনের একটা টিম হয়েছে। যে এরকম হয় আমি সহ 31 জন, আমি 30 জনের কাউকেই চিনি না। বাসে ওঠার পর আমাদের পরিচয়, বাসে ওঠার পরে হচ্ছে কি আমাদের সব গল্প বা সবকিছু। তো মোটামুটি হচ্ছে কি আপনার আহ প্রত্যেকটা টিমের সাথে এত সুন্দর একটা বন্ডিং বা এত সুন্দর একটা আহ মানে স্মৃতি তৈরি হয়ে যায় যে নতুন আরেকটা যখন ট্যুর হয় তখন এই টিমটাকে মনে পড়ে। তখন হচ্ছে কি আবার যখন আরেকটা ট্যুর হয় তখন প্রিভিয়াস যে টিমটা থাকে সেই টিমটাকে মনে পড়ে যায়। এবং অনেক সময় হয় যে ট্যুরে অনেক বেশি মজা হয়, ওই জায়গাটাতে যখন আবার যাই তখন হচ্ছে কি আপনার ওই ওই ট্যুরে কি কি করেছিলাম বা কি কি মজার বিষয় ছিল ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার। তো মোটামুটি এই ব্যাপারগুলোই সবচেয়ে বেশি এখন মনে পড়ে। সোলো ট্রাভেল এখন খুবই কম হয়, মানে পাহাড়ে এক্সপিডিশন বাদে। সোলো এক্সপিডিশন বলতে হচ্ছে গিয়ে সেখানে আমরা কমার্শিয়াল করি। কিছু কিছু ইভেন্ট এখন আমরা শুরু করেছি ছোট উচ্চতা, যে 15,000 16,000, সেখানে আমরা কমার্শিয়াল করি। তার উপরে আমরা নিজেরা অভিযানে যে ওই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ওই জায়গাগুলোর স্মৃতিগুলো হচ্ছে গিয়ে আমরা আবার বিভিন্ন পাহাড়ে যখন যাই তখন আমাদের মনে পড়ে। এটা পারপাস। যখন আমি হচ্ছে ট্যুর গ্রুপ ট্যুর করি তখন আমার একটা স্মৃতি থাকে, যখন নিজেরা যাই তখন আরেকটা স্মৃতি থাকে। চমৎকার। আহ, ভাইয়া, আপনার ইচ্ছাটাকে আপনি আপনার পেশায় পরিণত করতে পেরেছেন। তো আপনার মতো আরো যে মানুষরা আছে যারা তাদের ইচ্ছাকে পেশায় পরিণত করতে চায় বা এই ভ্রমণের ইচ্ছাকে পেশায় পরিণত করতে চায়, তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? সবচেয়ে মানে ইম্পর্টেন্ট সবচেয়ে যে বিষয়টা সেটা শুধু ভ্রমণ না, যে কোনো বিজনেস হোক, আপনি আপনার নীতি নৈতিকতা ঠিক রেখে যদি প্রত্যেকটি কাজ করতে পারেন, তাহলে আপনি যে কোনো কাজই করতে পারেন। সেটা ভ্রমণ হোক বা অন্য কোনো ব্যবসা, আপনার নীতি নৈতিকতাটা ঠিক রাখতে হবে প্রথমত। আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের ইচ্ছাটাকে হচ্ছে কি ইচ্ছা শক্তি যে এটাতে রূপান্তরিত করতে হবে। যে আপনার এখন ধরেন আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন, এখন যদি আপনি প্রতিদিন ভাত খান, সেটা যদি আপনার কাছে বোরিং চলে আসে, আপনার ভাত খেতে ইচ্ছা করবে না। তো ভাত খাওয়াটাকে হচ্ছে কি আপনার একটা আর্ট হিসেবে নিতে হবে, যে আপনি আজকে এইভাবে খাচ্ছেন, কালকে ওইভাবে খাচ্ছেন, আজকে এই তরকারি দিয়ে খাচ্ছেন, কালকে ওইটা দিয়ে খাচ্ছেন। তো আমার ভ্রমণের ক্ষেত্রে সেটা, যেখানে আমি ধরেন একটি স্পটে আমার 10 বার 20 বারও যাওয়া হয় এরকম স্পট, কিন্তু আমি কখনো বোরিং। আমার কথা হলো প্রত্যেকটা টিমের সাথে আমি নিজেকে এনজয় করি এবং তাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি। তো আমি যেহেতু ট্যুর গাইড হয়েছি, যখন যাই তখন আমি এজ এ ট্যুর গাইড, একটা ট্যুর হোস্ট। কারণ তখন আমার প্রথম কাজই থাকে তাদেরকে হচ্ছে গিয়ে সেটা একটা ভালো রাখা, তাদের একটা ভালো সার্ভিস দেওয়া। তো সেই সুবাদে হচ্ছে গিয়ে কখনো বোরিংনেস আনা যাবে না। আপনার কাজ, আমার কাজ, আপনি যে কাজে যাবেন, যে সেক্টরে থাকবেন, সেই কাজটাকে উপভোগ করতে হবে, মানে আনন্দ সহিত এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে আপনার কাজের ভিতরে বোরিংনেস আসবে না এবং আপনি যেটাই করবেন আপনার ভালো লাগবে এবং মনোযোগ থাকবে। মনোযোগ সহকারে যে কোনো কাজই আপনি ভালোভাবে করতে পারবেন। অবশ্যই ভাইয়া। ভাইয়া, এই সিচুয়েশনটা, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার মতো আরো অনেকে যাচ্ছে যারা আসলে এই ট্রাভেল বিজনেসের সাথে রিলেটেড ছিল। তো আপনার কি মনে হয় এই সময়টায় আপনাদের কি কি ধরনের সীমাবদ্ধতা বা কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করার প্রয়োজন হচ্ছে, আর ক্ষতির পরিমাণটা কেমন হবে? ক্ষতির পরিমাণটা আসলে হচ্ছে কি আহ, এটা বলতে গেলে অনেক, যেটা আসলে মানে আমি এখন পর্যন্ত যে বেশ কয়েকটা জায়গা থেকে তো তথ্য পেয়েছি, সেটা একটা সেক্টর থেকে পেয়েছি যে 1,000 কোটি টাকা, আরেকটা সেক্টর থেকে পেয়েছি আর অনেক বেশি। তো সব মিলিয়ে আমি যদি সবার কথা চিন্তা না করে আমার নিজের কথাই চিন্তা করি, সবার হিসাবটা না বাদ দিয়ে দিলাম, আমরা যেই সংগঠনে আছি সেই সংগঠনে 112টা ট্রাভেল হচ্ছে, মোটামুটি 112টা ট্রাভেল। তার বাইরে আরো অনেক সংগঠন আছে, আরো অনেক গ্রুপ রয়েছে যেগুলো এখনো ওই সংগঠনে আসেনি। তো সব মিলিয়ে
আমাদের যে ট্রিপ গুলা ছিল, দেখেন আমাদের অফিস থেকে শুরু করে আমাদের আনুষঙ্গিক কিন্তু একটা খরচ থাকে, যে খরচগুলো এখন আমরা হচ্ছে কি বাসায় বসে থেকে উইথাউট ইনকাম হচ্ছে কি আমাদের চালাতে হচ্ছে, দিতে হচ্ছে। তো মোটামুটি বলা চলে যে আমাদের যে ট্রিপ গুলা থাকে সেই ট্রিপ গুলা হচ্ছে না। আমরা আমাদের ক্ষতির সম্মুখীন কারা কারা হচ্ছে, আমরা যে যে বাসে যাই বা যে ট্রান্সপোর্ট যাই সেগুলো তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে রিসোর্ট গুলাতে থাকি তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, ওইখানে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করি তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং তাদের ওইখানে যে স্টাফ গুলো থাকে তারা সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। সর্বোপরি আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি, তো আমাদেরও তো একটা ইনকাম সোর্স এটাই। তো সর্বোপরি এটা আসলে হিসাব যদি করা হয় তাহলে হিসাব করে করলে গেলে হিসাব আসবেই, কিন্তু আসলে এটা সমাধান আসবে। তো আমাদের এই ট্যুরিজম সেক্টরে একমাত্র সেক্টর যেখানে কোনো প্রণোদনা পাচ্ছি না, বা এই ট্যুরিজম সেক্টর নিয়ে হচ্ছে কোনো কথা উঠতেছে না। বাট আপনি অন্য জায়গায় দেখেন, আমরা তো সবসময় ইন্ডিয়াকে ফলো করি না, ইন্ডিয়াতেও সবকিছু দেখে, ইন্ডিয়ার কথাই দেখেন, ইন্ডিয়াকে ফলো করে কিন্তু ইন্ডিয়াতে তো কিন্তু অনেক কিছু আমাদের দেশে নিয়ম কানুন নেই বা মানে না। যেটাই দেখেন। তো মোটামুটি হচ্ছে কি আপনার তাদের ওইখানে ট্যুরিজম, তাদের প্রণোদনা থেকে শুরু করে তাদের যে সেক্টরটা, কিছু স্টেট আছে শুধুমাত্র ট্যুরিজমের উপর নির্ভর, আপনার দার্জিলিং, সিকিম, কাশ্মীর, টোটালি অফ। বাট দেখেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা হোক বা যে কোনো প্রকারের আলোচনা হোক সেটা হয়েছে, শুধুমাত্র বাংলাদেশেই ট্যুরিজম সেক্টর নিয়ে এখন পর্যন্ত কোনো মিডিয়া বলেন বা সরকারের উদ্বোধনা কর্তৃপক্ষ বলুন বা পর্যটন কর্পোরেশন, সেখান থেকে এখন পর্যন্ত কোনো হচ্ছে গিয়ে আলোচনা এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট করতে পারি। ভাইয়া, আপনি বেশ স্বাস্থ্য সচেতন, তো আপনি কি মনে করেন যারা ট্রাভেলার বা ট্রাভেলার হতে ইচ্ছুক তাদের জন্য ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ? ফিটনেস এর ব্যাপারটা হচ্ছে কি আসলে যারা ট্রাভেলার তাদের ফিটনেস এর ব্যাপারে ফিটনেস চলে আসে। আমি স্বাস্থ্য সচেতন বলতে দেখেন আমরা আপনি যতটুকু হার্ড ওয়ার্ক করবেন ততটুকু আপনি খেতে পারবেন, বা আপনি যতটুকু কষ্ট করবেন আপনার ক্ষুধা বা আপনার স্টোমাক আপনাকে ওয়ার্নিং ততটুকুই কিন্তু দিবে। তো সেই তুলনায় ধরেন আমি প্রচুর খাওয়া দাওয়া করতেছি, আবার প্রচুর ট্রাভেল করতেছি, এটা আপনার প্লাসে মাইনাসে একটা মাইনাস হবে। সর্বোপরি হচ্ছে কি আপনাকে সুস্থ না থাকলে আপনি ট্রাভেল করতে পারবেন। ট্রাভেলিং, ট্যুরিস্ট, ট্রাভেলার অনেক দুইটা আলাদা। ট্যুরিস্ট হচ্ছে কি মনে করেন আপনি রিল্যাক্স করলেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলেন, ট্রাভেলার হচ্ছে কি আপনি আজকে স্টেশনে টিকিট পান নাই, আপনি স্টেশনে শুয়ে পড়লেন, বা আপনি আজকে হোটেলের সামনে গিয়ে দেখলেন যে হোটেল নরবরে একটা হোটেল, খুবই কম দামে একটা হোটেল, আপনার ফিনান্সিয়াল প্রবলেম, আপনি খুব ছোট একটা বাজেট নিয়ে ঘুরতে গেছেন, সেখানে আপনাকে থাকতে হবে। বা আজকে আপনি রুটি খেলেন, কালকে আপনি সেখানে হচ্ছে গিয়ে চাউমিন খেলেন। তো সেখানে হচ্ছে গিয়ে ট্রাভেলার যারা তারা থাকা খাওয়া নিয়ে আসলে তারা কখনো প্রবলেম মানে চিন্তা করেন না। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ট্রাভেলারের কথা যদি বলেন আপনাকে শতভাগ সুস্থ থাকতে হবে। কারণ প্রত্যেকটা সময় ফেস করতে হবে আপনার এই আপনি অসুস্থ হয়ে গেলে আপনি ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে সবাইকে অবশ্যই থাকতে হবে। Because আপনি যখন ইন্ডিয়াতে ট্রাভেল করবেন, ইন্ডিয়ার ব্যাপার হচ্ছে যখন আপনি কম টাকায় কম বাজেটে ট্রাভেল করবেন, তখন তাদের যে ট্রেনটা এক স্টেট থেকে আরেক স্টেটে মিনিমাম 30 থেকে 40 ঘন্টা, তো আপনি 30 থেকে 40 ঘন্টা ট্রেনে থাকবেন, সেখানে আপনি ইচ্ছাগুলো লাক্সারি খাবার পাবেন না। খুবই খুবই জঘন্য খাবার পাওয়া যায়, যেটা আপনি আসলে খেতে পারবেন না, কিন্তু আমরা খেতে খেতে অভ্যস্ত। বা ওইটা খাওয়ার জন্য কি সালাদ বা কি উপকরণ নেবেন সেটা আমরা জানি যে আগে থেকে নিয়ে প্রিপারেশন নিয়ে যাই। কিন্তু যারা প্রথম যায় তারা খেতে পারে না, এবং তারা সেই 30-40 ঘন্টা খুব কষ্টে থাকে। তো তারা হচ্ছে tourist। যারা ট্রাভেলার তারা ওই 30-40 ঘন্টা উপভোগ করে, যেটা আমরা চেষ্টা করি যে উপভোগ করার, যাতে কেউ বোরিং না হয়। কারণ আমার যাত্রাটাই যদি বোরিং থেকে শুরু হয় তাহলে পুরো ট্রিপটা কি মনে হবে এটা প্রথমেই অনেকেই ধারণা করে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যই সকল সুখের মূল, যেরকম এটা আমরা ছোটবেলা থেকে জানি। যে কোনো পারপাস আপনার ট্রাভেলিং এ বলেন, আপনার চাকরি বলেন বা ব্যবসা বলেন, যে কোনো জায়গায় আপনাকে নিজেকে একটা সুস্থ রাখতে হবে। একটা ভালো সুস্থ সুস্থ থাকলে আপনার মন ভালো থাকবে, মন সুস্থ থাকবে, আপনি ঘুরতে যেতে পারবেন। আপনার মন, আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার মাইন্ড আপনাকে হচ্ছে গিয়ে ওয়ার্নিং দিবে যে হ্যাঁ এখন আপনি সুস্থ আছেন বা আপনি ফিনান্সিয়ালি ভালো আছেন, ঠিক আছে, তুমি এখন বের হও, ঘুরতে যাও। তো প্রথমেই সুস্থ থাকতে হবে, সুস্থতার আসলে বিকল্প আর কিছু নেই। একদম একদম। ভাইয়া আমরা আরো কিছু কমেন্ট নিয়ে আসতে চাই। কিরণ ভাই কমেন্ট করেছে ট্যুরের সবচেয়ে বেস্ট প্লেস কোনটা এখন অব্দি, সম্ভবত আপনার এক্সপিরিয়েন্স থেকে জানতে চাচ্ছেন। আচ্ছা, আমার বেস্ট প্লেস এখন পর্যন্ত হচ্ছে কি আপনার যদি সর্বোপরি বলা চলে, এটাও একটা টাফ কোশ্চেন আর কি আসলে। মানে যখন যেখানে যে সেটাই ভালো লাগে, তারপরেও হচ্ছে কি আমার পাহাড় যেহেতু ভালো লাগে মোটামুটি,
অনেক বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এখন পর্যন্ত ভালো হচ্ছে কি অন্নপূর্ণা বেস ক্যাম্প, নেপালে আর কি। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকটা এখন পর্যন্ত আমার চেয়ে সবচেয়ে পছন্দের ট্রেক। মাশাআল্লাহ। ভাইয়া আরো কিছু কমেন্ট নিতে চাচ্ছি আপনার কাছে, বেশ কিছু কমেন্ট এসছে। মিজানুর রহমান রাজীর কাছে একটি প্রশ্ন, করোনা পরিস্থিতিতে ফড়িং এর দল নিয়ে কিভাবে এগোচ্ছেন এবং ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছেন? চমৎকার একটি প্রশ্ন। ধন্যবাদ মিজান ভাই। মিজান ভাই, ব্যাপার হচ্ছে গিয়ে আপনি যে পরিমাণ পরিশ্রম করতেছেন সেটা দেখতেছি আর কি। তো সেই লেভেলের ডেডিকেশন বা যোগ্যতা হয়তো বা আমার কাছে নেই, না হয় ওইভাবেই আগাতাম বা ওইরকম একটা প্ল্যান ছিল। আহ, আমার কাজগুলো যে করতো সে এখন অন্য একটু ব্যস্ত, সে কারণে হচ্ছে গিয়ে আমার এই ধরনের কাজগুলো আসছে না। তবে মোটামুটি প্ল্যান যেটা হচ্ছে গিয়ে একটু গুছাচ্ছি আর কি, যে আমার ফরিং এর দলের ট্রাভেল গ্রুপের যে মেম্বার, যতটুকু মেম্বারই আছে সেখানে যাতে মেম্বার গুলো অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ মেম্বারদেরকে নিয়ে আগানোর চেষ্টা করছি। যারা হচ্ছে কি অ্যাক্টিভ না তাদেরকে, বা যারা এই গ্রুপটা সম্পর্কে জানে না, তারা হচ্ছে কি লিভ নিচ্ছে বা তাদেরকে লিভ নেওয়ার জন্য বলছি, কারণ অনেকে বিরক্ত হতে পারে, নোটিফিকেশন আছে অনেক গ্রুপ আছে। তো আগে গ্রুপটাকে গোছানোর জন্য চেষ্টা করছি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি সবকিছু ঠিকঠাক হলে যদি স্বাস্থ্যবিধি মেনেও ট্যুর করতে বলে তখন আমরা স্বাস্থ্যবিধি মেনে ট্যুর করবো। আর যদি সবকিছু আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তাহলে আমাদের ভ্রমণ আগে যেরকম ছিল ঠিক সেই পারপাসেই শুরু করবো এবং সেই চেষ্টাটাই থাকবে। তবে সর্বোপরি তো এই কথা, সবাইকে সুস্থ থেকেই কাজগুলো করতে হবে। এই একটা সময় আসলে আদৌ বাঁচবো কি মরবো সেটা কেউ জানে না। যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, অনেক পরিকল্পনাই রয়েছে, যে পরিকল্পনা এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, যে পরিকল্পনার মাধ্যমে ফরিং এর দলের সব মেম্বাররা খুব ভালো ভালো ট্যুর উপভোগ করতে পারবে এবং পাবে সামনে। যে পরিকল্পনা নিয়ে আমাদের মোটামুটি গুছানো রয়েছে, আশা করি সবাইকে ভালো কিছু দিতে পারবো। আর আর একটি কমেন্ট নিতে যাচ্ছি, চন্দ্রিমা বর্মন। হ্যাঁ, যেহেতু আপনি ভ্রমণ প্রিয় মানুষ, সেই দিক দিয়ে কোয়ারেন্টাইনের মধ্যে ঘরবন্দি থাকার অনুভূতি শেয়ার করবেন। এটা প্রথমে একটু বলেছি, তারপর আরেকবার বলি। সেটা হচ্ছে গিয়ে ঘরবন্দি থাকার সময় যে বললাম যে খুবই বিরক্ত লাগছিল, আহ, অনেক বিরক্ত লাগছিল, সে বলতে পারবো না কিরকম। যে তখন অনেকেই ফোন দিত যারা আমার সাথে প্রচুর ঘুরে, ভাই চলেন এবার দুটায় কোথাও যাই ভাই। তাদেরকে আমি বুঝাইতাম যে না ভাই, আসলে বেঁচে থাকলে প্রচুর ঘুরতে যেতে পারবো, কিন্তু এখন একটু বাসায় থাকি। একটা দিক চিন্তা করতাম সবসময় যে কখনো তো এতটা সময় পরিবারকে দিতে পারতাম। তো পরিবারের সাথে হচ্ছে কি, ওই যে বললাম, নিজে রান্না করার চেষ্টা করতাম বা বাসায় থাকতাম, আমার রুমে থাকতাম, প্রচুর ব্লগ দেখতাম। ইউটিউব মানে ইউটিউবের প্রতি একটা ভালোবাসা আসছে এই কোয়ারেন্টাইন, যে চিন্তা করতেছি যে না আসলে কাজের আরো কত পারপাস রয়েছে, যে অনেকেই ইউটিউব করছে। তো যখন চিন্তা করলাম যে না, যদি প্রথম থেকে, যখন থেকে ট্যুর শুরু করি তখন থেকে যদি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে আমার ভ্রমণের ভিডিও গুলো শেয়ার করতাম, আজকে হয়তো বা একটা ইউটিউব চ্যানেল থাকতো না। তো ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু আসলে সেখানে কোনো অ্যাক্টিভিটি নেই। তো এই তো বললাম যে অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু করার চিন্তা ভাবনা, যে যদি এটা ফল করি তাহলে এটা রান করবো, এটা ফল করি যদি এটা রান করবো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ারেন্টাইন থেকে অনেক কিছু শিক্ষাও নিয়েছি। আমরা যে ছোটবেলা বাস্তু সংস্থান নিয়ে পড়ালেখা যতটুকু করেছিলাম, যে একটা আরেকটার উপর নির্ভরশীল, এই কোয়ারেন্টাইনটা আমাদেরকে সেটাই শিখিয়েছে, যে একটা রিক্সাওয়ালার প্রতিও যে আমরা কতটা নির্ভরশীল এবং একটা রিক্সাওয়ালা আমাদের উপর কতটা নির্ভরশীল। তো এরকম প্রত্যেকটা সেক্টর একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই কোয়ারেন্টাইনে এতটুকু আসলে পুরোপুরি করতে পারে। বাস্তু সংস্থানটা পুরোপুরি এই কোয়ারেন্টাইনের করোনায় আমাদের শিখিয়ে দিচ্ছে। জি ভাইয়া। ভাইয়া, যেহেতু ট্যুর নিয়ে কথা হচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা শুনছি, তো জানতে চাই যে যদি আমরা ডে ট্যুরের কথা চিন্তা করি, আসলে ছাত্র জীবনে সবার খুব লং ট্যুরে যাওয়ার সুযোগটা কম হয়, বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে। তো যদি তারা ডে ট্যুরে যেতে চান, ডে ট্যুরের জন্য বেস্ট প্লেস যদি বলি, তাহলে বাংলাদেশের মধ্যে কি কোন কোন প্লেস গুলো আপনি সাজেস্ট করবেন? এখানে দুইটা পার্ট হচ্ছে, ডে ট্রিপ আমরা করি দুইটা পার্ট। একটা হচ্ছে গিয়ে আপনি সকালে ভোরে রওনা দিবেন, সারাদিন ঘুরে চলে আসবেন, আর একটা হচ্ছে গিয়ে রাতে রওনা দিবেন, সারাদিন ঘুরে দুদিন এবার ব্যাক করবেন, পরের দিন সকালে দুইটা ডে। তো যদি আপনি হচ্ছে গিয়ে দিনে গিয়ে দিনে চলে আসবে এরকম কথা বলেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন বর্তমানে যেটা খুব প্রচলিত সেটা হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওরে। সকালে আপনি রওনা দিলে সারাদিন ঘুরে চলে আসতে পারেন। নিকলি হাওরটা খুবই সুন্দর একটা জায়গা। হাওরে ওইখানে আপনি নিজে হচ্ছে গিয়ে
নিজেরা রান্না করে খাওয়ার স্পেস পাবেন। যদি নৌকার সাথে কথা বলে রাখেন, সে চুলা টুলা থেকে শুরু করে বাজার টাজার সব নিয়ে উঠবে। সারাদিন আপনি ট্রলার করে ঘোরাফেরা করবেন, গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, বিন্দাস মজা করতে পারবেন। এবং বিকেলে রওনা দিলে আপনি আবার সন্ধ্যা রাত 8টার দিকে আপনি বাসায় চলে আসবেন। এটা হচ্ছে কি একটা trip। আরো একটা ট্রিপ আছে, যেটা বললাম যে ধরেন আজকে বৃহস্পতিবার রাতে আপনি রওনা দিবেন, শুক্রবার সারাদিন ঘুরে শুক্রবার রাতে রওনা দিবেন, শনিবার সকালে ঢাকা চলে আসবেন। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি সিলেট ঘুরতে পারবেন, চিটাগাং ঘুরতে পারবেন। চিটাগাং এর প্রচুর জায়গা রয়েছে, প্রচুর ঝর্ণা রয়েছে যেখানে আপনি যেতে পারবেন। তো সবচেয়ে আমরা সবসময় ওই ডে ট্যুর গুলো ওই দিকে বেশি করি, সিলেট আর হচ্ছে গিয়ে চিটাগাং, সীতাকুণ্ডের দিকে। তো এই দুইটাকে আমরা ডে ট্রিপ বলে থাকি আর কি। জি বা। ভাইয়া, আপনি তো অনেক বড় বড় গ্রুপ নিয়ে ভ্রমণ করেন, ভ্রমণের মধ্যে কখনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, অনেকবার হয়েছি অপ্রীতিকর ঘটনায়। যেরকম ধরেন একটা টিম গিয়েছি, হঠাৎ করে একজন গুরুতর অসুস্থ হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই গুরুতর অসুস্থ হয়ে গেছে। তো সেটা সামাল দেওয়া, যেরকম একবার সাজেকে আমি গিয়েছিলাম, আমাদের একটা টিমে একটা ছেলে ছিল। আমরা হাঁটতেছিলাম, সে হঠাৎ করে রাস্তায় হচ্ছে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে সে কাঁপতেছিল। তো মোটামুটি যেহেতু আমাদের টিপ গুলো সবসময় হচ্ছে গিয়ে ছুটির দিনই থাকে, তো ছুটির দিনে একটা একটু মোটামুটি রাশই থাকে। তো ওইখানে প্রচুর ডাক্তার ছিল আর কি। সব দৌড়ে আসলো, তাকে আমরা হচ্ছে গিয়ে রুমে নিয়ে গেলাম, রুমে নিয়ে লেবু দিলাম, মেডিসিন টেডিসিন দিয়ে তাকে মোটামুটি সুস্থ করলাম। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি পূর্বে এরকম কোনো সমস্যা হয়েছিল কিনা। তো মোটামুটি সে খুব ভালো রকমের অসুস্থ হয়ে গেছিল, যেটাতে আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম। তো আমি কি করব, কি করতে পারি। তো মোটামুটি চিন্তা করলাম যে না, লিস্ট আমি যদি হচ্ছে গিয়ে উইক হয়ে যাবে, ভেঙে পড়ি, তাহলে তো খুব সমস্যা। তাকে আমরা হচ্ছে গিয়ে কোলে টোলে নিয়ে চলে গেলাম, তাকে সান্ত্বনা দিলাম, কোনো সমস্যা হয় না ভাই, তাকে প্রচুর খাওয়ার জন্য বললাম যে আপনি খাওয়া দাওয়া করেন, আপনি হয়তো দুর্বল হয়ে গেছেন বা মানসিক ভাবে আপনি টেনশনে রয়েছেন। তারপর তার আম্মুকে আমি ফোন করেছি। হ্যাঁ, তাকে কিছু বলিনি, জাস্ট বললাম যে কি অবস্থা আছে আপনাদের সাথে ঘুরতে আসছে। তো যেহেতু পাহাড়ে আসছি, ফিজিক্যালি সবার বাসায় আমি ফোন দিচ্ছি আর কি। তো আপনার বাসায় ফোন দিলাম যে আমি তো তাকে নিয়ে পাহাড়ে উঠবো, তার কি কোনো ফিজিক্যালি কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে আমাকে আগে থেকে জানান। তো তার আম্মু তারপর আমাকে বললো যে হ্যাঁ, তার একটা মেজর প্রবলেম ছিল। তারপর আমি মিলিয়ে দেখলাম যে না, এই প্রবলেমের কারণেই এটা হয়েছে। তো আহ, তেমন কোনো আর তখন আর এই risk আমার এই সমস্যা হয়। আর আরো অপ্রীতিকর ঘটনা যদি আপনি বলেন, সেটা হচ্ছে গিয়ে বাস ট্রেন মিস করা। এই ঘটনাগুলো এগুলা সচরাচর কম হয়। তারপরে হচ্ছে গিয়ে এগুলো যখন হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে ট্রিপটা হয়ে যায় আপনার অ্যাডভেঞ্চার ট্রিপ, মানে কি যেখানে রাত সেখানে কাজ, এরকম হয় অনেক সময়। বাট এই ট্রিপ গুলো তেমন সমস্যা হয় না। মানে বাস মিস আমরা তখনই করি যখন হচ্ছে গিয়ে আমরা নিজেরা ঘুরতে যাই। আমাদের যখন কমার্শিয়াল ট্রিপ গুলো থাকে, তখন আসলে আমাদের জন্য বাস হয়, হয়তো আমাদের রিজার্ভ থাকে, বা আরো অন্য একটা টিমের সাথে হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে একটা বাস নেওয়া থাকে। অথবা যখন আমাদের 10টা 15টা টিকিট তো আমাদের নিজেদের থাকে, তো বাস কোম্পানির যে কাউন্টার ম্যানেজার, তাদের সাথে তো আমাদের একটা ভালো সম্পর্ক থাকে, যে কারণে হচ্ছে গিয়ে আহ, সেটা আমাদের অ্যাডজাস্ট বা ম্যানেজ করে। তো আমরা যখন নিজেরা ঘুরতে যাই, এটার বাইরেও তো আমরা মাঝে মধ্যে আমাদের রিল্যাক্সের জন্য হচ্ছে আমরা নিজেরা ঘুরতে যাই, তখন এরকম হয় যে বাস মিস করছি। যেরকম ওই যে আমাদের হামহাম টিপে তো আমাদের সাথে এক বড় ভাই ছিল, সে আহ, একদিন পরে যায় আমাদের সাথে জয়েন করছে। এবং আমাদের সাথে যে যে রেজার্ভের কথা বললাম, ওনাকে নিয়ে আমরা খুব টেনশন ছিলাম আমাদের বাস ধরতে পারবে কিনা। এবং ইনস্ট্যান্ট আসার টাইমে উনি বারবার বলতে পারলো ঠিক আছে আমি এই বাস কিছুদিন পরে বাস ধরবো। তো মোটামুটি এই অপ্রীতিকর ঘটনা বাদে আর তেমন কোনো ঘটনা, ভয়াবহ ঘটনা আলহামদুলিল্লাহ এখনো ফেস করতে হয়। এটা মহান আল্লাহর কাছে লাখ শুকরিয়া। অনেক সমস্যা হতে পারে, তো এটাই আর কি, যে সমস্যা এখন পর্যন্ত তেমন আমরা ফেস করি না। আচ্ছা ভাইয়া, আপনাদের গ্রুপে নারী সদস্য রয়েছে, নারী সদস্যের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে? আহ, প্রথমত হচ্ছে গিয়ে কমার্শিয়ালি যে কোনো বিষয়ে আমি আসলে এখানে খুব সিরিয়াস আর কি। আহ, প্রত্যেকটা ট্রিপে আমরা হচ্ছে গিয়ে এখানে আপনাদের 3টা বিষয়ে অগ্রাধিকার দিয়ে থাকি, সেটা হচ্ছে গিয়ে নারী, সিনিয়র সিটিজেন, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ। তো মোটামুটি আমাদের সাথে আমরা কখন আমাদের যখনই কোনো আপুরা ফোন দেয়, তখন হচ্ছে যে জিজ্ঞেস করে যে ভাইয়া আর কোনো আপু যাচ্ছে কিনা। তো এটা খুব বড় একটা প্রবলেম হয়ে যায়। ধরেন একটা ট্রিপে এখন পর্যন্ত কোনো আপু বুকিং করে, কিন্তু 5টা আপু ফোন দিয়েছে,
পাঁচটা আপু ফোন দিয়ে পাঁচটা আপুই দেখলো কেউ বুকিং করে। তাদের কাছে আমি একটাই উত্তর দিয়েছি যে আপু এরকম অনেকে ফোন দিচ্ছে এখনো বুকিং করে। সবাই অপেক্ষায় থাকে আরো কোনো আপু বুকিং দিবে কি, তারপর সে বুকিং করে। তো মোটামুটি এই প্রচলনটা এখন মোটামুটি উঠে যাচ্ছে, কারণ এখন সবাই এই ট্রাভেল গ্রুপ গুলোর সাথে ঘুরতে চায়, খুবই ট্রাস্টেবল হয়ে গেছে যে কারণে। তো আমরা সবসময় হচ্ছে কি এই জিনিসটা খেয়াল করি যে আপুদেরকে, এবং আমাদের ইভেন্টের আমাদের একটা ইভেন্ট থাকে, ইভেন্টের ডিটেলস লেখা থাকে যে আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না। আপনি আমার আম্মাকে নিয়ে আমি ঘুরতে যেতে পারি, আপনি আপনার আম্মাকে নিয়ে যেতে পারেন বা বোনকে নিয়ে যেতে পারেন। এখন যদি আমার অন্য মেম্বাররা তাকে বিরক্ত করে তাহলে তো তাকে আমি রাখবো না, ঠিক না? তো এইগুলো আমরা সবসময় আগে বলে দিই, এবং এখন পর্যন্ত যারা ঘুরতে গেছে সবাই জেন্টেলম্যান, সবাই মোটামুটি ভ্রমণ প্রিয়, যে কারণে সবাই আপুদেরকে একটা আলাদা শ্রদ্ধা করে, এবং একটা ভালো সম্পর্ক হয়েছে। এখন পর্যন্ত দেখলাম যে বললাম যে সম্পর্কটা কিরকম হয়, বললাম যে কাউকে চিনি না, ট্রিপ থেকে আসার পর এরকম হয় যে একজন গেস্টের বাসায় প্ল্যান করছে তারা আজকে এখানে হ্যাং আউট, আমি জানি না, হঠাৎ করে ফোন দিতে, ভাইয়া আমরা তো সবাই আজকে এখানে খাওয়া দাওয়া করবো, আপনি চলে আসবেন। হ্যাঁ, যে এই আপুর বাসায়। তো সবাই ওইখানে যায়, খাওয়া দাওয়া করি, আড্ডা দিই, আবার আরেকদিন আরেক ভাইয়ের বাসায় অনুষ্ঠান করে, এরকম সার্কেল হয়ে যায় এবং খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক থেকে, এই সম্পর্ক ধারা অনেকে দেখি তারা তাদের বিজনেস পারপাসে সম্পর্ক করতে, আবার অনেকে হচ্ছে কি আপনার পড়ালেখা বা কোনো রেফারেন্স, এরকমও হয়েছে যে অনেকের ভিতরে প্রেম ভালোবাসা হয়েছে এবং তাদের বিয়ে হয়েছে, এটাও হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সুখকর, এবং এই আপুদের নিরাপত্তাটাই আমাদের কাছে বড়। যে যেহেতু আমার নিজেরও আপু বোন রয়েছে, মা রয়েছে, তো আমিও যদি তাদের সাথে ঘুরতে যাই, তাদেরকে ঘুরতে নিয়ে যাই, আমি মানুষের সাথে যেরকম বিহেভ করবো, মানুষ আমাদের সাথে ঠিক তেমন বিহেভটাই আমি করবে আর কি। আমি রিপিট সেটাই পাবো, এটা আমি সবসময় জানি যে আপনি ইট মারলে পাটকেল খেতে হয়, এবং যেমন কর্ম তার তেমন ফল, আপনি যেরকম করবেন আপনার ফলটা সেরকম পাবেন। তো আমরা ব্রিফিং দেই মোটামুটি যারা ঘুরতে যায়, এবং আমাদের অ্যাক্টিভিটি দেখে তো বুঝে। কারণ দেখেন, আপনি আমার সাথে ঘুরতে যাবেন, আপনি একটা অঘটন ঘটাবেন, অবশ্যই আমি সাথে সাথে গ্রুপে সব একদম পাবলিকলি একটা পোস্ট করে দেব। তো এখানে তার একটা হ্যাম্পারের ব্যাপার আছে, এবং তার মান সম্মানের। তো এইসব কথা চিন্তা করে হলো যাদের মনে এরকম মানে কুকর্ম করার চিন্তা থাকে তারা ভয় করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কন্ট্রোভার্সি আর কি, যে আমাদের যে একটা ব্রিফিং থাকে এবং যে সম্পর্কটা তৈরি করি, সেখানে কারো যদি মতলব থাকে তার মতলব ভালো হয়ে যায়, এবং এটা বাধ্য করে আমরা, এটা আমাদের হচ্ছে গিয়ে করতে হয়। কারণ দেখেন, আজকে আমার গ্রুপে আপনি ঘুরতে গিয়ে যদি একটা খারাপ পরিস্থিতির শিকার হয়ে আসেন, আমার সাথে কিন্তু আপনি নেক্সট যাবেন না। এবং বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আমার নামে একটা রিভিউ দিয়ে দিলে আমি আমার আমার নামে হচ্ছে সবাই জেনে যাবে। তাই বিজনেসের ক্ষেত্রে আমি এখানে সবসময় আচ্ছা ভাইয়া, একটা কমেন্ট এসেছে, ভাইয়া ট্যুরের সময় কোন ভৌতিক অভিজ্ঞতা আছে কিনা? ভৌতিক অভিজ্ঞতা। আহ, ভৌতিক অভিজ্ঞতা নাই আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল আসলে আমি ভয়, এদিক থেকে ভয় খুব কম পাই। কারণ আমি ভূত টুত এরকম অভিজ্ঞতা, মানে আমি যেরকম যখন সেন্ট মার্টিন যাই, সবাই যখন হোটেলে ঘুমায় আমি বিচ পাড়ে একাকি সারা রাত ঘুমাই, সারা রাত থাকি, এরকম অভিজ্ঞতা আমার। পাহাড়ে আমি যখন ক্যাম্পিং করি, আমি একা একা হচ্ছে গিয়ে রাতে যখন একা একা থাকি। তো ভৌতিক ঘটনা এখন পর্যন্ত আমার সাথে ঘটেনি, এবং আমি আসলে এই ভূত টুত এরকম মানে তেমন একটা বিশ্বাস করি না আর কি। আরেকটি কমেন্ট পেয়েছি আমরা জিহান হাসানের কাছে। বেশ চমৎকার একটি প্রশ্ন ভাইয়া। আপনাকে যদি বিয়ার গ্রিলস একটা এপিসোডের জন্য অফার করে তাহলে আপনি কি করবেন? স্যার আমি আসলে শুনতে পাইনি কথাটা, আরেকবার। আহ, ভাইয়া, আপনাকে যদি বিয়ার গ্রিলস একটা এপিসোডের জন্য অফার করে তাহলে আপনি কি করবেন? আহ, মানে ব্যাপার হচ্ছে গিয়ে ওনার অ্যাক্টিভিটি গুলো তো খুবই ভালো লাগে। তো এটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন হয়েছে যে কি করবো, মানে অবশ্যই মানে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, তার সাথে একটা কাজ করা মানে কি, মানে অনেক বড় একটা বিষয়। কারণ তার যে অভিজ্ঞতা, সেটা শুটিং এ হোক বা বাস্তবে সেই করুক, but তার যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু অনেক, সব বিষয় হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আপনার তার অভিজ্ঞতা রয়েছে তার কাছে, তার সাথে থাকলে হচ্ছে গিয়ে মোটামুটি আমি অনেক কিছুই জানতে পারবো, শিখতে পারবো। আমার সবচেয়ে বেশি আহ যে বিষয়টা আমার কাজ করবে সেটা হচ্ছে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো। তার সাথে এপিসোড করি বা যাই করি, শিক্ষার যে একটা বিষয় থাকে সেটা শিখতে পারবো। অবশ্যই তো তার ভিডিও টিডিও দেখি, তার যে অ্যাডভেঞ্চার লাইফ, সেখান থেকেও তো অনেক কিছু, মানে সে অনেক ছোট থেকেই সে হচ্ছে গিয়ে এভারেস্টের মতন একটা জায়গায় চলে গিয়েছে। তার
লেভেলটা ওই অবশ্যই একজন এরকম একজন লিজেন্ডের সাথে হচ্ছে গিয়ে কিছু করা মানে তো অনেক বড় একটা কিছু। আচ্ছা, আমরা আর একটা কমেন্ট দিতে চাচ্ছি ভাইয়া, যেহেতু আপনি ইন্ডিয়ার অনেকগুলো জায়গা ঘুরতে চেয়েছেন, ঘুরতে গিয়েছেন, আপনার কাছে ইন্ডিয়ার কোন জায়গা সব থেকে বেশি পছন্দ এবং ওই জায়গা সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ। ইন্ডিয়ার আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড। এবং উত্তরাখণ্ডে অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলা নিয়ে বলতে গেলে উত্তরাখণ্ড হচ্ছে একটা স্টেট আর কি। তো উত্তরাখণ্ডে আমরা পাহাড়ে যখন যাই, যেমন উত্তরাখণ্ডে আপনার অনেক ট্রেকিং রুট রয়েছে বা ট্রেকিং এর প্লেস রয়েছে আর কি। তো আমি এখন পর্যন্ত যে কটা জায়গাতে গিয়েছি, যেমন কেদারকান্দায় গিয়েছি, কুয়ারি পাস গিয়েছি, ব্রহ্মাতাল গিয়েছি। তো মোটামুটি এই পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের সৌন্দর্য এক এক আলাদা আলাদা। হুম, পাহাড় নিয়ে হচ্ছে গিয়ে আমার অনেক কিছু, বেশ কিছু পোস্ট ফরিঙ্গিতল ট্রাভেল গ্রুপে রয়েছে বা আমাদের ছবি রয়েছে, এখানে গেলে দেখতে পারবেন। স্পেসিফিক ভাবে হচ্ছে গিয়ে এখানে একটি স্পটের নাম বলা যাবে না, কারণ সামনে আরো হচ্ছে অনেকগুলো পাহাড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেগুলো আরো সুন্দর। তো সৌন্দর্যের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি স্টেটের নামটা বলবো, যেরকম হচ্ছে গিয়ে উত্তরাখণ্ড। তারপর আমার লাদাখ ও খুব পছন্দের একটা জায়গা। লাদাখ, কাশ্মীর, এই সাইড গুলো পাহাড়ের, হিমাচল মানে ওই ইন্ডিয়ার আপনার যে জায়গাগুলো ঘোরার মতো, সেই জায়গাগুলো প্রত্যেকটি সুন্দর। আহ, মানে আমি একটা জিনিস দেখেছি বা অনেকেই বলেছে, সত্য কথা, যে আপনি যদি পুরো ইন্ডিয়াটা ঘুরেন, আপনার পুরো পৃথিবীর 70 থেকে 80% ঘোরা হবে। তাদের হচ্ছে কি আপনার হিমালয় রয়েছে, মরুভূমি রয়েছে, সাগর রয়েছে, কি নেই, সবকিছুই রয়েছে। দেখেন একটা কথা, আহ আমি দেখি যে বর্তমানে যে ইন্ডিয়া চীন নিয়ে যে যুদ্ধের একটা ব্যাপার চলতেছে, অনেক মানুষ খুশি হয়ে পড়তেছে যুদ্ধ দেখার, বাট দ্যাটস দ্য থিং অফ, সবাই কিন্তু হচ্ছে কি ঘুরতে যাইলে আগেই ইন্ডিয়ার থেকে চিন্তা করে, ঠিক আছে, বা ইন্ডিয়া থেকে শপিং করতে যাই, এই ব্যাপার। এটা আমি একটা জিনিস দেখেছি, যারাই কথাগুলো বলছে তারাই বেশি ইন্ডিয়া থাকে। আসলে ইন্ডিয়া নিয়ে অনেকেরই আপনার ইয়া থাকে, অপছন্দের বিষয় থাকে বা ইন্ডিয়া দেখতে পারে না। একটা কারণ কি জানেন, সেটা হচ্ছে কি খেলা নিয়ে। খেলা নিয়ে তো একটা দেশকে আসলে জাজ করা যায় না। খেলা, এই একটা খেলা দিয়ে আমি দেখছি, একটা খেলার জন্য হচ্ছে কি একটা দুই দেশের মধ্যে একটা বিরোধ বিরোধ ভাব চলে আসছে। অথচ তাদের সাথে দেখেন আমাদের ব্যবসায়িক সূত্র অনেক কিছু, অনেক কিছু। এখন আমি ইন্ডিয়া নিয়ে কথা বললে অনেকে বলবে ইন্ডিয়ার দালাল, অনেক কথা শুনি, আসলেই বলি, তাদের কারোর সামনে যদি কথা বলি অনেকে এটা বলে, আমি এটা নিয়ে ভাবি না। সত্য কথা যেটা আমি সেটা বলবো, ইন্ডিয়াতে কি নেই? ঘুরতে যান, আপনি যাবেন কম খরচে, আপনি যদি ঘুরতে যান, আগে দার্জিলিং ঘুরতে যেত 30,000 টাকা, 25,000 টাকা, সেটা কলকাতা হয়ে ঘুরতে যেত। আর এখন এই দিক দিয়ে যখন বর্ডার হচ্ছে একটা বন্ধ, এখন 12,000 টাকা, 15,000 টাকা আপনি দার্জিলিং ঘুরতে পারেন। কেন ঘুরতে পারেন? এতগুলো ট্রাভেল গ্রুপ রয়েছে এবং আমরা অনেক বেশি যাই, যাওয়ার কারণে আমরা ব্যাপারগুলো জানি এবং খরচটা কমিয়ে আনার চেষ্টা করি, এবং ঠিক কম খরচে এখন সবাই। তো সেটা কেন হয়েছে? সেটা আমরা যাই, এবং ইন্ডিয়াতে এত জায়গা আছে বিধায় কিন্তু আমরা যাই। এতবার গিয়েছি, তারপরেও মনে হয় যে মানে আরো যে কতবার গেলে শেষ হবে সেটা আর জানা নেই। সত্যি কথা বলতে প্রচুর জায়গা, মানে এই কিছুদিন পর পরে দেখি যে আপনার কেরালা বলেন বা আরো বিভিন্ন নতুন নতুন জায়গা বের হয়, আর চিন্তা করি এগুলোতে কবে যাবো। হ্যাঁ, আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন আইসবার্ন। ওই আইসবার্নে যে আপনি সেলফিটা তুলেছিলেন, ওইটার পিছনের কাহিনীটা জানতে চাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আপনার পাহাড় নিয়ে, পাহাড়ে যারা যায় তারা ব্যাপার জানে। ব্যাপার হচ্ছে গিয়ে সানবার্ন ব্যাপারটা যেহেতু সবাই জানে, আইসবার্নের ব্যাপারটা অনেকে জানে না, যারা হচ্ছে কি আপনার পাহাড়ে যায়। আমি এটা হয়েছিল, ছবিটা মেবি হয়তো বা দেখছিলাম। হুম। এটা হচ্ছে কি আমি গেছিলাম এই গত কুরবানির ঈদে আর কি। আমার ঈদটা করা হয়েছিল আপনার লাদাখে। লাদাখে কাঙ্গিয়াতে একটা এক্সপিডিশন ছিল 6,000 মিটারের আর কি। তো সেখানে গিয়েছিলাম, সেই অভিযানে হচ্ছে কি আপনার উচ্চতায় হচ্ছে কি আপনার এই আইস বার্ন, আপনার যখন আপনি আইসে আসবেন, রোদের তাপ মিলিয়ে হচ্ছে কি আপনার ফেসে হচ্ছে কি একটা আহ পোড়া পোড়া ভাব চলে আসে, যেটা হচ্ছে কি তখন আপনার সাথে সাথে বোঝা যায় না। যখন হচ্ছে কি আপনি হচ্ছে কি মানে নিচে নেমে আসবেন, তখন আস্তে আস্তে হচ্ছে কি আপনার এটা বার্নটা ভেসে উঠবে আর কি। তবে এটা হচ্ছে কি একটা ভালো দিক, এটা নিজে নিজেই সেরে যায়, কয়েকদিন পর কিছু দেয়া লাগে না, বা কোনো ক্রিম টিম কিছু দেয়া লাগে না, এটা জাস্ট উপরে চামড়াটা পুড়ে থাকে, এটা উঠে যায়, বাট খুব বিভৎস ভাবে পুড়ে আর কি। তখন ঠোঁট ঠোঁট পুড়ে গেলে ওইটাও মানে হচ্ছে কি আপনার, মানে আমার এখানে হচ্ছে ঠোঁটটা বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হয়েছিল আর কি, যে দেখছি। কারণে হচ্ছে খাওয়া দাওয়া করতে পুরোপুরি পুড়ে যায়। এবং
কিন্তু এই এই যে সিগনেচারটা, এটা আমাদের কোনো কষ্টের নেই, এটা আমাদের একটা ভালোবাসার। সত্যি কথা বলতে যে এরকম হয়েছে না, যারা মাউন্টেনিং গিয়েছে বা পাহাড়ে গিয়েছে তারা দেখার পরে জাস্ট দেখবেন ওখানে একটা লাভ, পাহাড়ের ভালোবাসা বা পাহাড়ের চিহ্ন, এটা হয়, এটা আপনার হবি। দেখেন এটা আমি কত কিছু ব্যবহার করেছি, মানে আপনার ফেসে যাতে না পড়ে, সবকিছু দেওয়ার পরে আমার অবস্থা এটা। যদি কিছুই না দিতাম তাহলে এটা আরো অবস্থা খারাপ হতো। এবং এটা তো 6,000 মিটার, যারা 7,000 মিটার যায় বা 8,000 মিটার যায় তাদের অবস্থা আরো খারাপ। যারা বড় বড় মাউন্টেন, তারা তো, তাদের তো মনে করেন পুরো ফেস, হাত টাত এগুলো পুরো যায়। তারপরে তাদের তো ফ্রস্টবাইট হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। পাহাড়ে কিন্তু আপনার আমি মনে করি সবচেয়ে অ্যাডভেঞ্চার এবং সবচেয়ে রিস্কি হচ্ছে গিয়া, যদি আপনি স্পোর্টস বলেন সেটা হচ্ছে কি আপনার মাউন্টেনিং, পাহাড়ে আর কি। এটা আমি মনে করি সবচেয়ে রিস্কি। দেখেন আপনি পাহাড়ে উঠতেছেন, ওখানে অক্সিজেন লেভেল কম, তারপর হচ্ছে কি আপনার ওখানে ফ্রস্টবাইট হওয়ার সম্ভাবনা আছে, আপনার যে কোনো সময় স্ট্রোক করা বা মৃত্যু ঝুঁকিটা পদে পদে ওইখানে। তো সেক্ষেত্রে যদি আপনি স্পোর্টস এর কথা বলেন, তো মাউন্টেনিং টা আমি মনে করি সবচেয়ে বেশি ভয়াবহ এবং ব্যয়বহুল। ভাই একটা কমেন্ট এসেছে, কমেন্টটা লিখেছে জয়নব। সে লিখেছে, ইন কেস অফ ট্রাভেলিং which you like the more, by road or by sea? অবশ্যই বাই রোড, বিকজ আমার একটা বাই রোডের হচ্ছে কি আপনার এই ভ্রমণ আছে যেটা লাদাখে। অনেকে হয়তো বা দেখবেন যে বাইকে যায় অনেক। আমার অবশ্য বাইক পছন্দ না, বাট ওই বাই রোডে যে আপনার যে ভ্রমণটা মানালি থেকে লাদাখ, চমৎকার। আমার কিছু ছবি আমি আপলোড করেছি ইনস্টাগ্রামে, কিছু ছবি আছে। এবং আমি লাদাখের, মানে এখন লাদাখ নিয়ে সমস্যা চলতেছে, তো লাদাখ নিয়ে আমি কিছু পোস্ট করবো আর কি। আমার আগে আমি লাদাখ 2017 সালে গেছিলাম, এবং লাদাখ যাওয়ার ইন্টারেস্ট আমার তখনই আসছিল থ্রি ইডিয়টস মুভিটা দেখে। ইডিয়টস মুভিতে কিন্তু লাদাখের বেশ স্কুলটা রয়েছে, তারপরে লাস্টের যে সিনটা রয়েছে পাঙ্গন লেক, সেই লেকটা, আল্লাহর রহমতে ওই জায়গাগুলোতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। বাই রোডে গিয়েছিলাম এবং মানে স্বপ্নের মতো মনে হয়েছিল আর কি। মানে ছবিতে যেরকম দেখেন না, আমি যখন মোবাইল নিয়ে ক্লিক করি এটা মনে হচ্ছে কি বলতেছি, এত সুন্দর কেন হয়। মানে মোবাইলে ক্লিক করি, এত ভালো ছবি মনে হচ্ছে যে মনে হয় কেউ এঁকে দিয়ে গেছে, বা এত সুন্দর ছবি মোবাইলে আসে। মানে আপনি ওইখানে সবচেয়ে বড় কথা যে, মানে আমি বলতেছি না যে আমি আপনাদের কিভাবে প্রকাশ করবো সেটাই ভাবছি, যে আপনাদের কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আসলে জায়গাটা কেমন ছিল। এত সুন্দর। যদি কখনো মানে সুযোগ হয় অবশ্যই যাবেন, বাই রোড মানালি টু লাদাখ। এটা খুবই খুবই চমৎকার একটা জীবন। অবশ্যই হ্যাঁ, ভাইয়া, ভয়ে ইয়ার্নিং এজ ফাউন্ডেশন আপনাদের সাথে ট্যুর দিতে চায়। ইনশাল্লাহ কখনো না কখনো আমরা আপনার সাথে লাদাখ এনি টাইম, যাবার এনি টাইম, এনি টাইম, এনি টাইম। ব্যাপার হচ্ছে গিয়ে আমরা আমাদের একটা ভালো আরেকটা ব্যাপার এখানে নিয়ে আসি, যেমন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ট্যুর আমরা যেরকম করি, বিভিন্ন সংগঠনের ট্যুর আমরা করি। তো অবশ্যই শুধু আপনাদের সংগঠন না, যে কোনো সংগঠন, যে কোনো ট্যুর আপনারা আমার সাথে ঘুরতে যান বা না যান, ভ্রমণ রিলেটেড যে কোনো প্রশ্ন বা হেল্প লাগবে যে কোনো সময় আপনারা আমাকে নক করতে পারেন। সেটা আমি সব সময়, এটা আমার ভালো লাগে কাউকে ইনফরমেশন দিলে, এবং সেই ইনফরমেশন অনুযায়ী সাথে ঘুরে আসে, এবং এসে যদি তখন পোস্ট দেয় যে না এখানে ঘুরতে গেছি, ওই পোস্ট গুলো দেখে তার কেউ কিন্তু আমি নতুন তথ্য পাই। কারণ আমি তো একদিনে গিয়ে সবকিছু শিখে ফেলতে পারবো না বা জেনে ফেলতে পারবো না। অনেক ব্যাপার থাকে যে আমি আসার পর দেখি যে না আমি ওটা মিস করে ফেলছি। তো মোটামুটি হচ্ছে গিয়ে উম, যারাই আমাকে নক করে, আমি চেষ্টা করি যতটুকু পারি সম্ভব হেল্প করার। অনেকেই মনে করে যে মানে আমাকে নক করলে হয়তো বা আমার সাথে ঘোরার যাওয়ার জন্য তাদেরকে approach করবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো সময় আমার সাথে ঘুরতে হবে এমন কোনো কথা না। আমার কথা হলো আপনি ঘুরতে যান, এটা আমার সাথে যান বা অন্য গ্রুপের সাথে যান বা নিজে যান বা ফ্যামিলির সাথে যান, বাট ঘুরতে যান। কারণ আপনি ঘুরতে গেলে আপনি অন্যান্য বাজে নেশা থেকে অ্যাটলিস্ট আপনি দূরে থাকতে পারবেন। অবশ্যই ভাইয়া। যেহেতু লাদাখ নিয়ে কথা হচ্ছিল, আমিও বাইকার, তো ছোটখাটো বাইকার। তো আমারও আসলে খুব ইচ্ছে যে কখনো না কখনো লাদাখে বাইক চালানোর। তো আমি জানতে চাই যে ব্যক্তিগতভাবে আপনি অনেক জায়গা ঘুরেছেন, তারপরও আপনার কাছে ড্রিম ল্যান্ড কোনটা মনে হয়, যে জায়গাটায় আসলে জীবনে একবার হলেও আপনি ভ্রমণ করতে চান? জীবনে একবার হলেও আমি ভ্রমণ করতে চাই। আসলে ভ্রমণ বিষয়টা আমার সাথে দুইটা পার্ট, ভ্রমণ আর হচ্ছে গিয়ে এক্সপিডিশন, মাউন্টেনিং, পাহাড়। যেহেতু আমি পাহাড়েও যাই, তবে সেক্ষেত্রে যদি আপনি আমাকে ভ্রমণের কথা বলেন তাহলে আমি অবশ্যই বলবো যে আমি ভিয়েতনাম যেতে চাই। আর যদি পাহাড়ের কথা বলেন তাহলে সবারই একটা স্বপ্ন থাকে পাহাড়ে যাওয়ার।
তো পাহাড় এখন পর্যন্ত আমার একটা স্বপ্ন হচ্ছে কি আহমদ আবলাম, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা বা কেটু, এগুলো তো অনেক বড় পর্যায়ে। ছোট থেকে মানে শুরু যদি করি আর কি, তাহলে অবশ্যই আমার আহমদ আবলাম যাওয়ার ইচ্ছা আছে। তো যেহেতু অ্যাডভেঞ্চার খুব পছন্দ করি, আহমদ আবলাম হচ্ছে অ্যাডভেঞ্চার একটা মাউন্টেন আর কি। তো অবশ্যই আহমদ আবলাম যাওয়ার আমার ইচ্ছা আছে। আর ভ্রমণ বলেন যদি ভিয়েতনাম, ভিয়েতনাম আহ ওই আপনার নাজদিলের যে অনেক ভিডিও আমি দেখি, তার তো প্রচুর ঘুরে, তাদের থেকে তো অনেক ইনফরমেশন থাকে কম খরচে কোথায় বা কত ভালো ঘোরা যায়। সেক্ষেত্রে ভিয়েতনাম অবশ্যই যাওয়ার ইচ্ছা। এবং ইনশাআল্লাহ ভাই, সবচেয়ে ভালো কখনো একটা না নিউজ হচ্ছে কখনো। কি ভিয়েতনামে হচ্ছে গিয়ে করোনা মুক্ত আর কি সারা বিশ্বের। হুম, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তো তারা আসলে অনেক সচেতন, এবং তারা যে আসলে ভ্রমণটাকে তারা গুরুত্ব দেয় সেটা কিন্তু প্রকাশ করেছে এই করোনা। তাদের সবকিছু ওপেন হয়ে গেছে, ঘোরাফেরা চলতেছে কেন, তো এই জন্য আরো একটা ভালোবাসা তৈরি হয়েছে ভিয়েতনামের উপর। ইনশাআল্লাহ ভাই, কখনো না কখনো আপনাকে অবশ্যই আমরা এভারেস্টের চূড়ায় দেখতে চাই। আর ভিয়েতনাম সহ আরো অনেক দেশ অবশ্যই আপনি ঘুরবেন আশা ইনশাল্লাহ রাখি। ইনশাল্লাহ, অবশ্যই সবার দোয়া প্রার্থী। আহ ভাইয়া, প্যান্ডামিক সিচুয়েশন চলছে, প্যান্ডামিকের পরে ফড়িং এর পরিকল্পনা আমরা জানলাম। আমরা আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ আজকে আপনাকে আমাদের সাথে পেয়ে। আর আমাদের মতো ছোট ছোট আরো বেশ কিছু সমাজ সেবামূলক সংগঠন আছে, এগুলো নিয়ে আপনার সাজেশন কি থাকবে? আম, যদি ছোট্ট করে আমাদেরকে বলতেন, আমরা প্রায় শেষের দিকে আছি। দেখেন, আমি সংগঠন করতে খুবই পছন্দ করি। আহ, একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি সবসময় বলি সবাই, যেরকম আমি অনেক বিষয় পারি না, কিন্তু হচ্ছে গিয়ে আমি দেখি যে ওই সংগঠনের আমি একটা গুরু দায়িত্বে থাকি। তো আমি সবসময় বলি যে আরো অনেক ভালো করে জানো যেটা। আমি ফটোগ্রাফি কিন্তু জানি, বাট আমি কিন্তু মাইলস্টোন ক্লাস ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক বলো, প্রেসিডেন্ট বলো হয়েছি। আপনি আমি আমার কিন্তু সময় প্রেসিডেন্ট ছিলেন, আমি আপনারই ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জি। আমি কিন্তু পারি না, কিন্তু আমাকে সাংগঠনিক দক্ষতা বলো বা কোন পারপাসে হোক, হয়তো বা তারা দিয়েছে একটা দায়িত্ব দিয়েছে। আমি ডিবেটিং করি, ডিবেট করি না, কখনোই করি না। ডিবেটের সাথে ছিলাম, ডিবেটের প্রোগ্রামে যেতাম, ডিবেট দেখতাম, ভলেন্টিয়ারিং করতাম, কিন্তু ডিবেট করি নাই। বাট আমি প্রত্যয় ডিবেটিং ক্লাবের একজন ছিলাম আর কি। এখন সহ সভাপতি লাস্ট ছিলাম আর কি। তো সব মিলে হচ্ছে কি আমার কথা হলো কি, আপনি সাংগঠনিক ভাবে যদি দক্ষ থাকেন, যে কোনো সংগঠনই চালাতে পারেন। আপনার ইচ্ছা রাখতে হবে। সেই ইচ্ছাটা হচ্ছে কি যে আপনার বেনিফিট আশা করবেন না, বেনিফিট একটাই আশা করবেন যে আপনি শিখবেন। এই বেনিফিটটা যদি আপনি নিতে চান, তাহলে আপনি সমাজ সেবামূলক কাজগুলো করতে পারেন। বিদ্যানন্দন কথাই চিন্তা করেন, তারা দেখেন প্রচুর টাকা পয়সা তাদের আছে। এখন যে কোনো সংগঠন নষ্ট হয় আপনার কয়েকটা কারণে, তার মধ্যে থাকে আপনার নারী, টাকা, আরো কয়েকটা বিষয় থাকে। তো যারা নতুন সংগঠন তৈরি করে, দেখবেন সেখানে কিন্তু আসলে একটা, দেখবেন নতুন ছেলে মেয়ে আসে, তো আপনাদের সেখানে যে বিষয়গুলো থাকবে, অর্থনৈতিক থেকে শুরু করে বা আপনার ছেলে মেয়েদের সম্পর্ক থেকে শুরু করে, এই সবগুলো বিষয় হচ্ছে কি আপনার নিজে থেকে সতর্ক থাকতে হবে সংগঠনের ক্ষেত্রে। Because দেখেন আপনি এখান থেকে বেতন পাচ্ছেন, আপনি নিজে দেশের কথা বলেন বা সমাজের কথা চিন্তা করে আপনি নিজে শ্রম দিচ্ছেন। সেই শ্রম দেওয়ার কারণে সেখান থেকে আপনি বেনিফিট কি চাচ্ছেন? আপনি কি চিন্তা করবেন যে আপনাকে এখান থেকে কেউ বেতন দিবে? বেতন দিবে না। That means কি? আপনি নিজের ইচ্ছায় কাজ করবেন। যেহেতু আপনি নিজের ইচ্ছায় কাজ করতেছেন, আপনার এই জায়গাতে সৎ থাকেন। যারা নতুন সংগঠন অনেক সংগঠন হয়, তাদের হচ্ছে গিয়ে আপনার এই বদনাম হচ্ছে হচ্ছে কিন্তু অনেক সংগঠন বন্ধ হয়ে যাচ্ছে, নারী কেলেঙ্কারি হচ্ছে, আপনার অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে। তো যে কোনো সংগঠন বলেন, ব্যবসা বলেন, এই বিষয়গুলো খুব সচেতন থাকতে, প্রপার সচেতন থাকতে হবে, এবং মন থেকে কাজ করার নিয়তে, মানুষকে সেবা করার নিয়তে হচ্ছে কি, যদি আপনি কাজ করেন, দেখবেন আপনি হেল্প পাচ্ছেন। দেখবেন আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি হেল্প করতে যাচ্ছেন, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে, সেটা আপনার দ্বারা হোক, আমার দ্বারা হোক, কারো না কারো দ্বারা, দেখবেন আপনার কাছে চলে আসবে হেল্পটা। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। এই 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 আপনার এই করোনা মহামারীতে, মানে আমার যতটুকু সামর্থ্য ছিল না, আমি একটা পোস্ট করেছিলাম আর কি ফেসবুকে, যেরকম এরকম সাহায্য করতে চাই, কারো যদি সাহায্য প্রয়োজন হয় জানাবেন, আর কেউ যদি সাহায্য করতে চান সেও জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার আশেপাশের অনেক লোক যারা লজ্জায় বলতে পারে না, তো আপনি যদি নিজে থেকে জিজ্ঞেস করে হোক বা কারো মাধ্যমে হোক জানতে পেরেছি বা তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, দেখেন এটা কিন্তু ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড। এবং
আরেকটা কথা মনে রাখতে হবে সর্বোপরি, আপনি যেটাই করেন না কেন উপরওয়ালা একজন আছে যে আপনাকে দেখে। তো আপনার কর্মের ফল সেখান থেকে একটা লেখা হয়েছে। তো এই ব্যাপারগুলোকে আপনি একদম পুরো গুরুত্ব দিতে হবে এবং সিরিয়াস থাকতে হবে। এখন দেখেন আপনি সংগঠন করবেন, সংগঠন থেকে আপনি কি চান বা কি পেতে চান। অনেক মানুষ সংগঠন করতে চায় নামের জন্য। নামের জন্য সংগঠন করলে কাজ আসবে না, ঠিক আছে? কাজেই আপনার ফল। বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে কাজ করবেন, এর ফলাফল আপনি আজকে না পান 10 দিন পরে পাবেন, 10 দিন পরে না পান আরো পরে পাবেন, কিন্তু পাবেন, অবশ্যই পাবেন। দেখেন আমি এই যে ফরিং এর দলটা যে চালাচ্ছি, এটা কিন্তু আমি চালাতে পারতেছি কেন, আমি যে আগের পিছনে সংগঠন গুলো করে এসেছি, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। ওইখান থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা ছিল কি, নিজের ইচ্ছা থেকে কাজ করা। আর এটা হয়েছে কি? এটা আমার নেশা থেকে পেশা হয়েছে। দেখেন তাহলে ইচ্ছার জায়গাটা থেকে পেশাটাকে আমার এখন আরো গুরুত্ব বেশি দিতে পারতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, সবার কাছে একটা অনুরোধ থাকবে মোটামুটি, যে আপনারা হচ্ছে গিয়ে যে কাজই করেন না কেন, জাস্ট নিজের নীতি নৈতিকতাটা ঠিক রাখবেন এবং সৎ থাকার চেষ্টা করবেন। আর আল্লাহ তাআলা ভালো কিছু ফয়সালা করবেন। এটা সবসময় আমি দেখেছি, আমার আমার নিজের থেকে আমি প্রমাণ আছি। আমার এখনো যে সময় যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে, সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ। খারাপ সময় এই কারণে ছোটখাটো যে ব্যবসাগুলি চালু করেছি সেগুলা নিয়ে খুবই চিন্তা আছে। কিন্তু যখনই হচ্ছে গিয়ে আল্লাহর কাছে যাই বা আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়, আমি দেখি এখন পর্যন্ত ব্যবস্থা হচ্ছে, সামনেও হবে আশা করি। সবাই ধৈর্য ধরবেন, এটাই আমার আশা। অবশ্যই। আচ্ছা, ভাইয়া আমরা অনুষ্ঠানের প্রায় না পুরোপুরি শেষের দিকে চলে এসেছি। আপনাকে আজকে আমরা অনেক সময় পেলাম, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবেন, আমাদের সমাজ ভালো থাকবেন। সাবধানে সবাইকে থাকুন, ধন্যবাদ। সুস্থ থাকুন। আমিও খুব কৃতজ্ঞ যে আমাকে আসলে এরকম একটা প্রোগ্রামে মানে ইনভাইট করেছেন। আসলে অনেকদিন যাবতই এই মানে মহামারীতে আসলে এই ফেসবুক ভিত্তিক অনেকেই লাইভ হয়েছে, তো তেমন আশা হয়নি, বাট অনেকদিন পরে এসেছে এবং মনের কিছু কথা খুলে বলতে পেরেছি। এটা বললাম না যে একটু হালকা লাগছে, কথা বলতে পারিনি এতদিন কারোর সাথে। সবার সাথে কথা হলেই জিজ্ঞেস করতাম কেমন আছে। পরিস্থিতিটা এরকম যে আসলে তাদের কাছে আসলে এই ভ্রমণ নিয়ে আসলে গল্প করার মতন আসলে সুযোগটা পেতাম না। কিন্তু সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন, সবাই সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। যতটুকু সম্ভব ভালো থাকা যায়, সচেতন থেকে আপনি আপনার কাজে বের হন। কারণ কাজ করতে হবে। আমিও এখন একটা জায়গায় বসে আছি কেন, কাজের পারপোসে আর কি। তো আমাদের যেহেতু বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে আপনার কাজও করতে হবে, আপনার সচেতন থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি ভালোবাসা রইল এবং আমাদের যে সংগঠনটা এটা অনেক দূর এগিয়ে যাক। আশা করি একটা টাইমে দেশের সবাই জানুক, দেশের সবাই থেকে একসময় পৃথিবীর মানুষও জানুক যে আপনাদের একটা সংগঠন বা এটা হচ্ছে। দোয়া থাকবে সবসময়। সবসময় মনে করি আপনি নিজের জায়গায় ঠিক থাকে, নিজের ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক থাকলে এগুলো এগিয়ে যাবে। এগুলো পিছনে অনেকে অনেক কথা বলবে, অনেকে আপনাদেরকে রিপ্লেস করার চেষ্টা করবে, কথা না বলতে আপনি যদি ঠিক থাকেন, না আপনি ঠিক, আপনি জানেন আপনি ভালো, তাহলে পিছনে যত মানুষ আপনাকে খারাপ বলুক সেগুলোকে আপনার মাথায় নেওয়া দরকার নেই। আপনি ভালো কাজ করে যান, একটা টাইমে সে আপনাকে ভালো বলতে পারবে। এই থাকবে সবার। আর কৃতজ্ঞতা অবশ্যই ভাইয়া। সবাইকে ফরিং এর দলের পক্ষ থেকে আবারও সবাইকে ভালোবাসা। সবাই যারা ঘুরতে পছন্দ করেন আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং আপনাদের বন্ধুদেরকে অ্যাড করে দিবেন। লিস্ট ঘুরতে যেতে না পারেন, ভালো ভালো ছবি দেখবেন, ভালো ভালো পোস্ট দেখবেন। আশা করি। ধন্যবাদ সবাইকে। আমরা চাই ফরিং এর দল আরো উন্নতি করুক, বিশ্বে ছড়াক। ইনশাল্লাহ কখনো না কখনো আমরা বিশ্ব ভ্রমণে একসাথে বেরোতে চাই। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা রাজ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে দুঃখিত, বেশ কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের লাইভে কিছুক্ষণ বিলম্ব হয়েছে, আমাদের কথা আপনারা শুনতে পারেননি। আজকে আমরা সবার কমেন্ট করার চেষ্টা করেছি আমাদের সাথে থাকার জন্য। আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। ভালো থাকুন, সাবধানে থাকুন, বাসায় থাকুন। ধন্যবাদ।